ঘাড়ে কোনো পুরুষের হাতের স্পর্শ পেতেই আমি পিছনে তাকিয়ে দেখি আমাদের ভার্সিটির ভিপি রাফসিন শেখ রুদ্রিক। উনি আমাকে নিজের সাথে মিশিয়ে আমার গালে স্লাইড করতে করতে বলে ওঠেন, বারবার তোর বিয়ে ভেঙেছি বলে কি ভাবিস তুই? এ রাফসিন শিকদার রুদ্রিক তোর মতো ড্রাইভারের মেয়েকে ভালোবাসে? কথাটা বলেই উচ্চস্বরে হেসে ওঠেন ছোট সাহেব ও তার বন্ধুরা। আমি নিজেকে ওনা থেকে ছাড়ানোর চেষ্টা করলে উনি আমাকে আরও চেপে ধরে। লোকটার এসব কাণ্ড আমার মোটেও সহ্য হয় না। আমি রাগান্বিত কণ্ঠে বলে উঠি, আপনার এই অসভ্যতা কোনো দিনও শেষ হবে না, তাই না? আমি কি একবারও বলেছি আমি ভাবছি আপনি আমাকে ভালোবাসেন? আমি শুধু এই কথাই জিজ্ঞেস করতে আপনাদের ক্লাবে এসেছি, আমার বিয়ে বারবার কেন ভাঙছেন? এই নিয়ে আমার গুনে গুনে 3টে বিয়ে আপনি ভেঙেছেন। আমরা গরিব বলে কি আমাদের দিয়ে যা খুশি তাই করা যায়? আচ্ছা, আপনি কি বুঝতে পারেন না আমাদের সমাজে মেয়েদের পরপর বিয়ে ভেঙে যাওয়াটা ঠিক কোন চোখে দেখে? উনি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠলেন। তো আমি কি করব? ওনার এসব ডোন্ট কেয়ার ভাব দেখে আমার গা যেন জ্বলে যায়। আমি কিছুটা রেগে বলে উঠলাম, এসবের কারণটা কি? আমার প্রশ্নের উত্তরে ছোট সাহেব অর্থাৎ রাফসিন শিকদার রুদ্রিক আমার দিকে ঝুঁকে বলে উঠল, তুই তো একটা ইডিয়েট। তুই এখনো বুঝিসনি, আর ভবিষ্যতে বুঝবিও না। তুই কেন আমাকে? আমি নিজেও বুঝতে পারি না রে। ওনার কথা কিছুই বুঝতে পারলাম না আমি। বলতে গেলে আপাতত বুঝতে চাইছি না উনি ঠিক কি বোঝাতে চাচ্ছেন। তখনই বেবি কথাটি বলেই দৌড়ে আসে নিওনা আপু। পরনে তার ছোট ছোট জামা কাপড়। নিওনা আপু ছোট সাহেবের ঠিক কত নাম্বার জিএফ তা আপাতত গুণী ঠিক বলতে পারবো না, কেননা ছোট সাহেবের ঠিক কয়টা গার্লফ্রেন্ড তা মনে হয় উনি নিজেও জানে না। অতিরিক্ত মাত্রায় সুদর্শন হওয়ায় ওনার গার্লফ্রেন্ডের অভাব পড়ে না। নিওনা আপুকে দেখে আমি কিছুটা জোর লাগিয়ে ছোট সাহেবের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। নিওনা আপুকে দেখে মুচকি হেসে বলে উঠলাম, নিওনা আপু, আপনি কোথায় ছিলেন বলুন তো? জানেন ছোট সাহেব আপনার জন্য কত অপেক্ষা করেছিল। বারবার আপনি কখন আসবেন তার প্রহর গুনছিল বেচারা। আমার কথা শুনে ছোট সাহেব আমার দিকে ব্রুকুসকে তাকায়, যার অর্থ সে আবার কখন এসো বলল। বলেনি তো কি হয়েছে, ওনাকে বাস তো আমার দিতেই হবে ভেবে মনে মনে হেসে উঠলাম আমি। আমার কথা নিওনা আপু লাফিয়ে ওঠে, ওনাকে গিয়ে সোজা জাপটে ধরে বলে উঠল, রুদ্রিক, তুমি আমাকে এত ভালোবাসো? ওলে আমার বাবুটা, আজকে তোমাকে তো আমি ছাড়বই না। আজ শুধু আমি আর তুমি লং ড্রাইভে। রুদ্রিক পড়েছে বেশ মুশকিলে। এই আপরটাকে এখনই টুপ করে পড়তে হলো। সব হয়েছে বদমাস মেয়েটার জন্য। উনি আমার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাতে আমার কি? আমি কি ওনাকে ভয় পাই নাকি? ডজন ডজন গার্লফ্রেন্ড বানাবে অথচ প্যারা নিবে না, তা কি করে হয়? নিওনা আপু আবার বলে উঠল, আজকে তোমাকে কোথাও ছাড়ছি না জান। উনি আমার দিকে তাকিয়ে নিওনা আপুর কোমর জড়িয়ে বলে উঠলেন, ইয়েফ বেবি, আজকে সারা রাত শুধু তুমি আর আমি। এইসব ন্যাকামি দেখতে আমার ভালো লাগছে না। তাই আমি ক্লাবের বাহিরে যাওয়ার উদ্দেশ্যে পা রাখলে কেউ কর্কশ গলায় বলল, স্টপ, এত রাতে একা যাওয়ার দরকার নেই, আমি তোকে পৌঁছে দিব। আমি ওনার কথার সুরে বলে উঠলাম, ছোট সাহেব, বাচ্চা নই আমি, যেতে পারবো আমি। এ মেয়ে, তুই বেশি বুঝিস আমার থেকে। কোনো কোনো সময় আপনার থেকেও ভালো বুঝি আমি। ছোট সাহেব কিছু বলবে তার আগেই আমি বড় বড় পা ফেলে ক্লাব থেকে বেরিয়ে যাই। ওহ শিট, স্টপিট মেয়ে একটা। কথাটি বলে রুদ্রিক টেবিলে একটা পাঞ্চ মারে। কি হয়েছে বাবু, তুমি এত উত্তেজিত কেন হয়ে যাচ্ছ? দেখো নিও না, তুমি আমার জিএফ, কিন্তু আমার সব ব্যাপারে নাক গলানো আমি মোটেও পছন্দ করি না। আশা করি তুমি বুঝবে। রুদ্রিক কথাটা বলে তাড়াতাড়ি বেরিয়ে গেল। নিওনা মুখটা ঘোমরা করে ফেলল। আমি বেরোতেই ছোট সাহেব আমার সামনে এসে দাঁতে দাঁত চেপে বলল, তোকে একটা কথা বললে তোর মাথায় যায় না? গাড়িতে উঠ। আমি মুখ বেংসি কাটলাম। আমার মুখ বেংসি দেখে উনি আরো রেগে গেলেন। দমছাড়া কণ্ঠে বলে উঠলেন, তোকে ভালো মতো বলছি, উঠে পড়। রুদ্রিক শেখের গাড়িতে ওঠা ভাগ্যের ব্যাপার। কত মেয়ে শুধু আমার গাড়িটাতে ওঠার জন্য পাগল হয়ে থাকে, আর তোকে অফার করছি ভেবে নিজেরা তো দাম বাড়ানোর কিছুই নেই। তুই আমাদের বাড়ির সামান্য ড্রাইভারের মেয়ে। ছোট সাহেবের কথাই হেসে বললাম, বারবার ড্রাইভারের মেয়ে বলে কি বোঝাতে চান? আপনার দয়ায় বাবা এই চাকরি করে? একদমই না, বরং বাবা বড় সাহেবের আন্ডারে চাকরি করে, আপনার আন্ডারে না। আমার কথায় ছোট সাহেব আমার হাত চেপে ধরে বলে উঠলেন, বাহ, ভালোই তো কথা বলতে শিখে গিয়েছিস। তুই জানিস না আমার ক্ষমতা সম্পর্কে? আমি চাইলে এক্ষুনি তোর বাবাকে চাকরি থেকে বের করে দিতে পারি। তোর বড় সাহেব আফজাল শেখও কিচ্ছু করতে পারবে না। কাজ জানলে ভাতের অভাব হবে না, আশা করি আমার বাবারও হবে না। এইসব চাকরির ভয় আমাকে দেখাতে আসবেন না। আমার সোজা সাপটা উত্তরে ছোট সাহেব মাথা গরম করলেন না, বরং কিছুটা হাসলেন। তার বাঁকা দাঁতের হাসিতে যে কোনো মেয়ে ফিদা হতে বাধ্য। আমি চোখ ঘুরিয়ে নিলাম।
এমনিতে কেন তোর বিয়ে ভেঙে দিলাম তার শোক পালন করতে এত রাতে ক্লাবে ছুটে চলে এসেছিস, তার মধ্যে এত রাতে আবার একা একা বাড়ি ফিরতে চাস? কথাটা বলে ছোট সাহেব আমার কানের কাছে গিয়ে আস্তে করে বলে উঠল, দিনকাল বড্ড খারাপ, রাস্তার কুকুররা ছিঁড়ে ছিঁড়ে খাবে তোকে। আমি ওনার দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতে উনি বাঁকা হেসে বলে উঠল, মানুষরূপী। তখনই কেউ বলে উঠল, রুদ্রিক, তুই বরং তোর গার্লফ্রেন্ডদের সামলা, আমি না হয় কাজলকে সামলিয়ে নিব। কথাটা বলে সাদি ভুঁইয়া হাসি মুখে এগিয়ে আসলো। সাদিকে দেখে কিছুটা বিরক্তই হলো রুদ্রিক। সানি রুদ্রিকের বন্ধু হলেও এখন এই ছেলেকে তার মোটেও সহ্য হয় না। নিজের বন্ধু ঠিক আছে, কিন্তু কাজলের পাশে সব সময় গুড় গুড় করে, যা বড্ড বাজে লাগে রুদ্রিকের কাছে। কিন্তু কেন লাগে তা স্বয়ং রুদ্রিক নিজেও জানে না। সাদি এগিয়ে এসে বলল, আমি কাজলকে নিয়ে যাচ্ছি, তোকে এত চিন্তা করতে হবে না, তুই ক্লাবে যা। সাদের কথা শুনে আমিও তাল মিলিয়ে বললি, ছোট সাহেব, আপনি বরং আপাতত সাদি ভাইয়ার সাথেই যাব। আমার আবার বড় লোকের বিক্রে যাওয়া ছেলের গাড়িতে উঠতে গেলে সমস্যা হবে। বলতে গেলে এক প্রকার অ্যালার্জি আছে আমার। কথাগুলো শুনে সাদি ভাইয়া না পেরে হেসে দেয়। ছোট সাহেব বলে উঠল, তুই আমাকে বড় লোকের বিক্রে যাওয়া ছেলে বলছিস? এত বড় সাহস তোর? তখনই নিয়না বাহির থেকে এসে বলল, আচ্ছা রুদ্রিক, এখন তো সাদি চলে এসেছে, তাই সাদি কাজলকে রেখে আসবে, তুমি বরং চলো আমার সাথে। সাদি ভাইয়া নিয়না আপুর কথা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তুই যা, এখন নিয়নাকে টাইম দে, রিল্যাক্স, আমি তো আছি। ছোট সাহেব কিছু বলতে গিয়ে বললেন না, শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করে আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে গট গট করে নিয়না আপুর সাথে চলে গেলেন, যার অর্থ আমাকে তিনি দেখে নেবেন। সিথি এক প্রকার নাচতে নাচতে বাড়িতে ঢুকলো। শেখ বাড়ির সব থেকে আদরে বলতে হবে না, বাড়ির সব থেকে ছোট মেয়ে বলে কথা। মিসেস জেসমিন শেখ মেয়েকে দেখে কিছুটা ধমকে সুরে বলল, কোথায় ছিলি তুই? সিথি বলে উঠল, মেরি মা, আজকে আমার বান্ধবীদের সবাই মিলে জাস্ট একটু ক্লাবে গিয়েছিলাম, বাট ট্রাস্ট মি, কোনো ড্রিঙ্কস করিনি আমি। জেসমিন শেখ বলে উঠল, সিথি, তুমি জানো এসব আমার পছন্দ না, তাও কেন যাও এসব জায়গায়? সিথি বলবে তখনই উপর থেকে কেউ কর্কশ কণ্ঠে বলে উঠল, জেসমিন, তুমি কি সবাইকে নিজের মতো গাইয়া পাবো? এদিকে ছোট সাহেব চলে যেতে সাদি ভাইয়া আমার দিকে হাসতে হাসতে বলে উঠলেন, সত্যি কাজল, তোমার তুলনা হয় না। রুদ্রিক বেটা বেশ জব্দ হয়ে গেছে, আমার এই বিগড়ে যাওয়া বন্ধুকে তুমি ঠিক পথে ফিরিয়ে এনে দিতে পারবে। সাদি ভাইয়ের কথায় আমি কিছুটা হেসে বললাম, সাদি ভাইয়া, আমি জানি না আমি কতটুকু পারবো, কিন্তু আমি সর্বদা চেষ্টা করব। অপরদিকে ক্লাবে ঢুকে রুদ্রিক সোজা বারে গিয়ে একের পর এক ওয়াইনের গ্লাস শেষ করছে। প্রচণ্ড তার রাগ হচ্ছে কাজলের উপরে। রুদ্রিক রাগে গ্লাস চেপে ধরল, যার ফলে রুদ্রিকের হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। তখনই সেখানে নিয়না চলে আসে। নিয়না বলে ওঠে, রুদ্রিক, তোমার হাত থেকে তো রক্ত গড়িয়ে পড়ছে। রুদ্রিক নিয়নার কথায় গুরুত্ব না দিয়ে বলল, আসছি আমি। রুদ্রিক, তুমি আবার কোথায় যাচ্ছ? তোমার হাত কেটে গেছে, এসো ব্যান্ডেজ করে দেই। নিয়নার কথায় রুদ্রিক ওয়াইনের বোতলে সিপি খুলতে খুলতে বলল, আই হ্যাভ টোল্ড ইউ বিফোর নিয়না, I don't like suffering at my hands. আমি তোমাকে আগেও বলেছি নিয়না, আমার ব্যাপারে নাক গলানো করা আমি মোটেও পছন্দ করি না। কথাটা শুনে নিয়না চুপসে যায়। অন্যদিকে জেসমিন, তুমি কি নিজেকে সকলের মতো ঘাইয়া পাবো? কথাটা বলে নিচে নেমে আসি ঈশানী শেখ। পরনে তার সাদা বাদামি শাড়ি, তিনি যথেষ্ট স্টাইলিস্ট। নিজে স্টাইল নিয়ে তিনি সব সময় সচেতন। ঈশানী শেখকে দেখে মাথা নিচু করে পেলে জেসমিন শেখ। এখন কত কথাই তাকে শুনতে হবে। সিথি বলে ওঠে, ফিফি, তুমি মাকে এভাবে বকছো কেন? ঈশানী শেখ সিথির দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে আমার মুখের উপর কথা আমি পছন্দ করি না, তুমি জানো। ঈশানী শেখের কথায় সিথি চুপ করে যায়। জেসমিন শেখ মাথাটা নিচু করে বলল, ঈশানী আপা, আমি শুধু বলেছি এত রাতে বাহিরে থাকলে যখন তখন যা ইচ্ছে হতে পারে, আমি সিথির নিরাপত্তার কথা ভেবেই। জেসমিনের কথার মাঝে ঈশানী শেখ বলে উঠল, মেয়ের তো ভালোই খেয়াল রাখো, সে কোথায় যায় বা না যায় সেই খেয়ালই তোমার থাকে, কিন্তু রুদ্রিকের বেলায় এত অনীহা কেন তোমার? গত 3 রাত ধরে রুদ্রিক বাড়িতে ফিরছে না, সে খেয়াল কি তোমার আছে? জেসমিন শেখ বলল, আমি সত্যি জানতাম না, আসলে রুদ্রিকের ঘরে যাওয়ার অনুমতি তো নেই আমার। আমি ভেবেছি হয়তো প্রতিদিনের মতো রাত করে বাড়ি ফিরে আবার সকাল সকাল চলে গেছে। এমন তো মাঝে মাঝেই করে রুদ্রিক। তোমার এইসব এক্সকিউজ বাদ দাও, আসলে তুমি রুদ্রিকের মা হওয়ার যোগ্যতাই রাখো না, আমাকেই এসব দেখতে হবে। কথাটা বলে ঈশানী শেখ নিজের পার্স থেকে ফোন বের করে কাউকে কল করতে করতে বাহিরে চলে গেলেন। জেসমিন শেখ কেঁদে ওঠে। সিথি নিজের মাকে সামলিয়ে নেয়। তখনই দিয়া সেলফি নিতে নিতে এসে বলল,
ভাবি তুমি এভাবে কেন কাঁদছ? আপুর কথায়? আপু তো এরকমই, কেঁদো না, চলো সেলফি তুলি। স্মৃতি চোখটা ছোট ছোট করে বলল, সত্যি দিয়ে ফিফি, তোমার এই সেলফির রোগ আর ভালো হবে না। দিয়ে মুখ বেঁকিয়ে বলল, আমি সিঙ্গেল মানুষ ভাই, এসব কান্নাকাটির থেকে সেলফি নিয়ে ফেসবুকে পোস্ট করা ঢের ভালো আমি মনে করি। আর আমার আফার কথা কেউ কানে নিও না, মাথায় সমস্যা আছে। দিয়ার কথায় জেসমিন হেসে দিয়ার মাথায় টোকা মেরে বলল, আপা এসে শুনলে তোর খবর আছে। দিয়া খুশি হয়ে বলল, এই তো ভাবি হেসেছে। স্মৃতিও হেসে দেয়। আমি কোনো রকমের লুকিয়ে বাড়িতে ঢুকলাম সুটকির সাহায্যে। আমি সুটকির দিকে তাকিয়ে বলে উঠলাম, সব ঠিক আছে তো? মা বাবা কোথায়? ঘুমাচ্ছে। তুই তো জানিস আপু, মা বাবা এমনিতেই তোর পরপর বিয়ে ভেঙে যাচ্ছে বলে অনেক চিন্তায় আছে, তার মধ্যে তুই বাড়ি ফিরছিস না বলে আরো চিন্তা শুরু করে দিয়েছিল। আমি কোনো রকমে বুঝিয়ে শান্ত করেছি। ছোট বোনের কথায় আমি কিছুটা শান্ত হলাম। ছোটবেলা থেকে সুটকি সব সময় আমাকে সব কিছু থেকে আগলে রেখেছে। মাঝে মাঝে তো মনে হয় সুটকি আমার বড় বোন। আমি সুটকির গালে হাত রেখে বললাম, তুই এখন ঘুমিয়ে পড়, কালকে তোর কলেজ আছে। সুটকি মাথা নাড়িয়ে চলে গেল। আমি কাজল রেখা আফরিন, সবাই কাজল বলেই ডাকে। আপাতত অনার্সে 3য় বর্ষে পড়াশোনা করছে। অন্যদিকে ছোট সাহেব অর্থাৎ রাফসিন শেখ রুদ্রিক শহরের অন্যতম নামকরা বিজনেসম্যান, আফজাল শেখের একমাত্র বড় ছেলে এবং ঈশানী শেখের আদরের বাইপো। বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে। যদিও বড় সাহেব ছোট সাহেবকে সাপোর্ট করতে চান না, কিন্তু নিজের পুপির আশকারাই ওনার এই অবস্থা। সবসময় একটা মেজাজ নিয়ে থাকে। গার্লফ্রেন্ড তো উনি মাসে মাসে চেঞ্জ করে। সারাদিন নাইট ক্লাব এইসব নিয়েই উনি থাকেন। আমি নিজের রুমে ফ্রেশ হয়ে জানালার কাছে গিয়ে বসলাম। মনে পড়ে গেল 2 বছর আগের অতীত। সব গুছিয়ে নিলাম। আজই যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। মুছে দিব চট্টগ্রামে আমার সাথে গোটার সকল স্মৃতি। তখনই ফোন বেজে উঠল। আমি ফোনের স্ক্রিনে তনয় ভাই নামটা দেখে আমার বুকটা অজান্তেই ধুপ করে উঠল। কান্না পাচ্ছে প্রচণ্ড। ফোনটা ধরার সাহস পাচ্ছি না। মনে হচ্ছে ফোনটা ধরলেই আমি আবারও দুর্বল হয়ে যাব, যা এই মুহূর্তে আমি চাইছি না। চোখের জলটুকু মুছে তড়িঘড়ি করে বেরিয়ে গেলাম নিজের রুম থেকে। সদর দরজার কাছে আসতে মামি আমাকে জড়িয়ে কেঁদে দিলেন। মামাও চোখের আড়ালে নিজের জলটুকু মুছতে লাগলেন। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকে আমি মামা মামির কাছে এই সিলেটেই বড় হয়েছি। মামা মামির কোনো সন্তান না থাকায় আমাকে তারা সব সময় আগলে ধরে বাঁচতে চাইতো। মামি আমাকে জড়িয়েই বলে উঠল, কাজল, থেকে গেলে হয় না? মামির কথায় আমি কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠি, আমি আর পারছি না মামি। মামি কিছু বলবে তার আগেই মামা বলে উঠল, কাজল ঠিকই বলছে, তুমি ওকে আটকিও না। আমি মামা মামি থেকে বিদায় নিয়ে সিলেট শহর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রেখে গেলাম সিলেট শহরে আমার সাথে ঘটে যাওয়া সকল স্মৃতি। আমার ভাবনার মাঝে আমি খেয়াল করলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। কারণ নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। আমি পিছনে ঘুরেও বুঝতে পারছি আমার পিছনে কে আছে। আমি পিছনে না ঘুরেই বলে উঠলাম, ছোট সাহেব, এত রাতে আপনি কেন এখানে এসেছেন? আমার কথায় বোধহয় ছোট সাহেব কিছুটা অবাকই হয়েছেন। তিনি পিছন থেকে ধরা গলায় বলে উঠলেন, তুই পিছনে না ঘুরে কি করে বুঝে গেলি আমি এসেছি? কিছু জিনিস অনুভব করেও বোঝা যায়। দেখুন না, আমি আপনাকে অনুভব করতে পারি। আমার কথায় ছোট সাহেব বলে উঠল, তুই কি করে অনুভব করিস রে? ছোট সাহেবের কথায় হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছি না। উনি আবারও বলে ওঠেন, আচ্ছা তুই কি সব বুঝতে পারিস কাজল? আবার মনে এই সময় তাহলে কি চলছে সেটাও কি তুই বুঝতে পারছিস? বুঝতে পারলে বল না, আমার মনে এখন কি চলছে আসলে আমি ঠিক বুঝতে পারছি না। কথাটা বলে ছোট সাহেব আমার আরো কাছে এসে ঘেঁষে দাঁড়ালেন। আমার শরীর কেঁপে উঠল অদ্ভুতভাবে। উনি আমার থেকে অনেকটাই লম্বা, তাই আমার মাথা ওনার বুকে গিয়ে ঠেকেছে। কি হলো বলছিস না কেন? তুই কি কিছু বুঝতে পারছিস আমার মনে ঠিক কি চলছে? আমি এবার পিছনে তাকিয়ে বলে উঠলাম, এত রাতে আপনি এখানে কেন এসেছেন? আপনি আমার ঘরে, তাও এত রাতে। তা কেউ দেখে ফেললে কি হবে বুঝতে পারছেন? সবাই খারাপ চোখে দেখবে। উনি কিছুটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠলেন, তো রাফসিন শেখ রুদ্রিক কাউকে পরোয়া করে না। আমার ইচ্ছে হয়েছে, আমি এসেছি। আমাকে কেউ আটকাতে পারেনি, আর পারবেও না। আর কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ছোট সাহেবের স্পষ্ট কথায় আমি বলে উঠলাম, কিন্তু আমার কিংবা আমার পরিবারের আসা যায়, কেননা আমরা গরিব। আমাদের সমাজে সব দোষ আগে গরিব এবং মেয়েদেরকেই দেওয়া হয়, বড়লোক কিংবা ছেলেদের দোষ দেখা হয় না। ছোট সাহেব আমার কথায় অনেকটাই রেগে বলে উঠলেন, বুঝেছি, আমি এসেছি তোর তো ভালো লাগবে না, সাদি এলে ঠিকই তোর ভালো লাগতো। কথাটা বলে ছোট সাহেব চলে যেতে নিলে আমি ওনার হাত খপ করে ধরে কিছুটা বিতুষারে বলি, আপনার হাত কাটলো কি করে? কাজল রেখার কথায় রুদ্রিকের চোখ নিজের হাতের উপর গেল।
রক্ত শুকিয়ে গেছে একেবারে। আসলে ওনার কথার মাঝে আমি ওনার হাত ধরে ওনাকে আমার বিছানায় বসিয়ে বলে উঠলাম, বুঝেছি, রাগের মাথায় হয়েছে এসব, আপনি একটু বসুন। কথাটা বলে আমি ড্রয়ার থেকে ব্যান্ডেজ বের করে ওনার হাতে পরম যত্নে ওষুধ লাগাতে থাকি। রুদ্রিক শুধু কাজলকে দেখে যাচ্ছে। আমি ছোট সাহেবের হাত ব্যান্ডেজ করতে করতে বলে উঠলাম, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তার রাগ হোক কিংবা দুঃখ, যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, ততদিন পর্যন্ত শুধু নিজের সাথেই নিজেকে হেরে যাবেন। আমার কথা শুনে ছোট সাহেব আমাকে ছেড়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলেন। আমার হাত এক ঝটকা ঝাড়া দিয়ে ফেলে উনি উঠে দাঁড়ান। তোকে আমার এত জ্ঞান দিতে হবে না, না দিলেও চলবে, কথাটা বলে উনি চলে গেলেন। আমি ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। আমি জানি ওনার ভিতরে কোনো এক কষ্ট লুকিয়ে আছে, তাই তো উনি এভাবে বিগড়ে গিয়েছেন। কিন্তু আমি চাই ওনাকে এবার পরিবর্তন করতে। ওনার কষ্টগুলো হয়তো উনি সবাইকে বলতে পারেন না। এই দিক দিয়ে আমাদের দুজনের কিছুটা মিল আছে বটে। রুদ্রিক এগিয়ে গিয়ে আবারও পিছনে ফিরল। কাজল তার দিকে তাকিয়ে আছে। রুদ্রিক কিছু একটা বলতে চাইছে, কিন্তু ঠিক কিভাবে বলবে বুঝতে পারছে না। রুদ্রিকের অবস্থা বুঝতে পেরে কাজল এগিয়ে এসে বলল, ওয়েলকাম। কাজলের কথায় রুদ্রিক চমকে ওঠে। আমি আবার কখন থ্যাঙ্কস বললাম? বলেননি তো কি হয়েছে? বলতে তো চাইছেন, কিন্তু নিজের ইগোর জন্য বলতে পারছেন না। আসলে ড্রাইভারের মেয়েকে কি আর থ্যাঙ্কস বলা যায়? কাজলের তেড়া কথায় রুদ্রিকের নাক লাল হয়ে গেল। আসলে কোনো এক দিয়ে দিয়ে কাজল ঠিকই বলেছে, এই মেয়েটা সব কিছুই বুঝে যায়। আমার বড্ড হাসি পাচ্ছে ওনার পিসটুকু দেখে। আমি আবারও বলে উঠলাম, ব্যান্ডেজটা গিয়ে খুলে ফেলবেন না, কাল সকালে শাওয়ার নেওয়ার সময় খুলে ফেলবেন, তাহলে চোটের জায়গাটা ভালো করে শুকিয়ে যাবে। ছোট সাহেব কিছু না বলে আমাদের বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমি আনমনে বলে উঠি, কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে ইগো থাকাটা খুব জরুরি। অদ্ভুত লাগলেও এটাই সত্যি। রুদ্রিক নিজের গাড়িতে ঢুকে গাড়ির জানালা দিয়ে এক ফলক কাজলের জানালার দিকে তাকালো। উদ্দেশ্য এক ফলক কাজলকে দেখে যাওয়া, কিন্তু কাজল নেই। এতে রুদ্রিক আশাহত হলো। আজকাল তার চোখ জোড়া শুধুই কাজলকে খোঁজে। অনেক নারীর সাথেই তার সম্পর্ক, কিন্তু রুদ্রিক কখনোই কোনো নারীর কাছে এতটা শান্তি পায়নি যতটা কাজলের কাছে গেলে সে পায়। কাজলের কথাগুলো তাকে বেশ ভাবাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। নিজের ভাবনার নিজের কাছে বেশ উদ্ভট লাগছে রুদ্রিকের। সে নিজের মাথায় নিজেই টোকা মেরে বলল, রুদ্রিক, তোর মাথা ওই বদমাস মেয়ের জন্য সত্যি গেছে। এখন বাড়িতে গিয়ে ভালো করে ঘুমানো দরকার। লাস্টে 3 দিন ধরে ভালো করে ঘুম হয়নি। কথাটা বলেই গাড়ি ঘুরিয়ে ফেলে রুদ্রিক। ছোট সাহেবের গাড়ি চলে যেতে জানালার আড়াল থেকে বেরিয়ে আসি আমি। এতক্ষণ ধরে আমি জানালার আড়াল থেকে ছোট সাহেবকে দেখে যাচ্ছিলাম। দেখছিলাম তিনি আমাকে এক পলক দেখার জন্য কিভাবে উৎকণ্ঠা হয়েছিলেন। ওনার সেই মুখটাকে দেখে মনে অদ্ভুতভাবে আনন্দের দোলা দিয়ে উঠল। মুখে ফুটে উঠল হাসি। রুদ্রিক নিজের গাড়ি শেখ বাড়ির সামনে রাখলো। ফোনের মিসড কলে প্রায় শতাধিক মিসড কল। রুদ্রিক জানে কে কল করেছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে চারপাশে ফায়সারি করছেন মিস ঈশানী শেখ। রান্নাঘর থেকে অন্যান্য সার্ভেন্টদের সাথে রান্না করছে মিসেস জেসমিন শেখ। জেসমিনের চোখ বারবার শত দরজার দিকে যাচ্ছে। উদ্দেশ্য ছেলেটা একটিবার আসলে চোখের দেখাটুকু দেখতে পাওয়া। অপেক্ষার অবসান ঘটিয়ে রুদ্রিক প্রবেশ করল। রুদ্রিককে দেখে ঈশানী শেখ তাড়াতাড়ি রুদ্রিকের কাছে গিয়ে রুদ্রিকের মাথায় হাত বুলিয়ে বলল, রুদ্রিক, আমার বাচ্চা, 3 রাত ধরে কোথায় ছিলে তুমি? তুমি জানো না তোমার পিপি কত টেনশন করে তোমার জন্য? রুদ্রিক তার পুপিকে জড়িয়ে ধরে বলল, পিপি, বাট তুমি তো জানো আমি কত বিজি ছিলাম, তাই ইনফর্ম করতে পারিনি। ডেটিংয়ে বিজি ছিলে তুমি, সেটা আমি খুব ভালো করেই জানি। কথাটি বলে ঈশানী রুদ্রিকের মাথায় আস্তে করে টোকা মেরে বলল, এর জন্য শাস্তি আছে তোমার। রুদ্রিক কিছুটা মুখ কাছুমাছু করে বলে উঠল, তুমি তোমার রুদ্রিককে শাস্তি দিবে পিপি? এটা কিন্তু ঠিক না। রুদ্রিকের কথা ঈশানী হেসেই বলল, আমি কি আমার বাচ্চাকে শাস্তি দিতে পারি? যাও এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি ব্ল্যাক কফি পাঠিয়ে দিচ্ছি। দূর থেকে সব কিছু দেখছেন মিসেস জেসমিন। তার মনে খুব লোভ জাগলো। তার ছেলেটিও যদি এইভাবে একটি বা তাকে জড়িয়ে ধরে মা বলে ডাকত, তাহলে কি খুব বেশি ক্ষতি হতো? তিনি জানেন তা কখনোই সম্ভব না। রুদ্রিক বলে উঠল, ওকে পিপি, আমি যাচ্ছি। এ বাড়িতে রুদ্রিক যদি একমাত্র কারো কথা শুনে থাকে সে হলো মিস ঈশানী শেখের। রুদ্রিক চলে যেতে নিলে মিসেস জেসমিন শেখ হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে বলল, রুদ্রিক, তোমার হাতে কিসের ব্যান্ডেজ? মিসেস জেসমিন শেখের কথা ঈশানী বলে উঠল, আমি তো খেয়াল করিনি। রুদ্রিক, বাচ্চা আমার, তোমার হাতে কি করে কাটলো?
রুদ্রিক ঈশানীর দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর সুরে বলল, তেমন কিছু না পিপি, ইটস জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, ঠিক হয়ে যাবে। আর তুমি মিসেস শেখকে বলে দাও উনি যেন আমার ব্যাপারে ইন্টারফেয়ার না করে। ওনাকে আমি আগেও বলেছি এইসব আমার পছন্দ না। কথাটা বলে রুদ্রিক গটগট করে উপরে চলে যায়। মিসেস জেসমিন শেখ দীর্ঘশ্বাস ফেলল। আমি মায়ের থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম সুটকিকে নিয়ে। সুটকিকে কলেজে পৌঁছে দিয়ে আমি ভার্সিটিতে চলে এলাম। এদিকে রুদ্রিক তার বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। রুদ্রিকের বন্ধু ইথান বলল, আচ্ছা আমাদের সাথে কোথায় রে? কোথায় আবার? আমার পড়ুয়া বন্ধু তো সারাদিন লাইব্রেরিতে বইয়ে মুখ গুজে থাকে। তন্ময়ের কথা ইথান হেসে বলল, টপ বয় বলে কথা। আচ্ছা রুদ্রিক, সামনে ভার্সিটির ফাংশন আছে, কি প্ল্যান তোর? কিছু ভেবেছিস? রুদ্রিক বলল, প্রিন্সিপাল স্যারের সাথে আমার কথা হয়েছে, সব হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আর কিছু বাকি থাকলে আমরা সামলিয়ে নিব। পলক বলে উঠল, আমাদের এইবারের ফাংশনও প্রত্যেকবারের মতো স্পেশাল করে তুলতে হবে। আমাদের চিন্তার কোনো দরকারই নেই। এবার যখন আমাদের রুদ্রিক বিপি হয়েছে, এবার প্রত্যেক বছরের থেকে আরও বেশি স্পেশাল হবে। শোভনের কথা শুনে জেনি কিছুটা খুশি হয়ে বলল, এই না হলে আমাদের রুদ্রিক, আমার রুদ্রিকের সব কাজই পারফেক্ট, তাই আমি রুদ্রিককে চুজ করেছি। জানি তো রুদ্রিক সব কিছুতে পারফেক্ট, এমনকি মেয়ে পটাতেও, তাই না রুদ্রিক? কথাটা বলে তন্ময় চোখ টিপ দেয় রুদ্রিককে। রুদ্রিক বাঁকা হাসে। জেনি বলে উঠল, আমি ঠিক বুঝলাম না। সব কথা না বোঝাই ভালো, কিছু সময় কিছু না জেনে থাকাও ভালো জেনি ডার্লিং। কথাটা বলে রুদ্রিকের চোখ যায় ভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকা হলুদ পরীর দিকে। কাজলকে আজ রুদ্রের কাছে ঠিক হলুদ পরীর মতোই লাগছে। কাজলের পরনে হলুদ হিজাব ও হলুদ চড়িদার বেশ মানিয়েছে কাজলকে। ভার্সিটির গেটে প্রবেশ করতেই আমার চোখ যায় ছোট সাহেবের দিকে। ক্যান্টিনে বসে আছে নিজের বন্ধুদের নিয়ে, সাথে জানি আপু আছে, আমাদের ভার্সিটির সিনিয়র জানি আপু। ওনার গার্লফ্রেন্ড বলা চলে। জেনি আপু বকবক করে ছোট সাহেবের কান জ্বালাপালা করে দিচ্ছে, কিন্তু ছোট সাহেবের এইসব শোনার সময় কোথায়? তিনি তো মনোযোগ দিয়ে তার ফোন গুটিয়ে যাচ্ছে। তখনই পিছন থেকে সিথি হাঁপাতে হাঁপাতে এসে বলে উঠল, এই তো দোস্ত, আমি এসে পড়েছি, চল তাড়াতাড়ি। সিথি ছোট সাহেবের একমাত্র বোন, যদিও ছোট সাহেব ও সিথির মাঝে আকাশ পাতাল তফাৎ। এই ভার্সিটিতে আসার পর আমাকে সবসময় সিথি এবং সাদি ভাইয়ে সাহায্য করে গিয়েছে, এক প্রকার বলতে গেলে আগলে রেখেছে। সিথিকে দেখে আমি কিছুটা মেকি রাগ দেখিয়ে বললাম, তোর এতক্ষণে সময় হলো? সরি রে, আসলে তুই তো জানিস আমি কালকে পার্টিতে ছিলাম, তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। সিথির কথায় আমি বলে উঠি, সত্যি তোরা ভাই বোন শুধরাবি না? আমার কথায় সিথি বলে উঠল, ভাইয়ের সাথে আমাকে একদম মিলাতে যাবি না। এমনিতেও ভাইয়াকে দেখলে আমি 10 ফিট দূরে থাকি, ভাইয়া তো আমাকে দেখতেই পারে না। এবার চল তাড়াতাড়ি লাইব্রেরি থেকে নোট কালেক্ট করতে হবে, ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। সিথি কিছু একটা ভেবে বলে উঠল, কিন্তু দোস্ত, আমার কিছু অ্যাসাইনমেন্ট জুনিয়রদের দিয়ে করিয়েছি, ওদের থেকে কালেক্ট করতে হবে, ফাঁকিবাজ একটা। ঠিক আছে, আমি লাইব্রেরিতে যাচ্ছি। কথাটা বলে আমি লাইব্রেরির উদ্দেশ্যে পা বাড়ালাম। কাজল লাইব্রেরিতে যে গিয়ে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো রুদ্রিক, কেননা এই সময় লাইব্রেরি পুরো ফাঁকা থাকে এবং সাদিও এখন লাইব্রেরিতে আসে। কথাটা ভেবে অজানা ভয় ঢুকে গেল। কেন যেন রুদ্রিকের কিছু ঠিক লাগছে না। রুদ্রিক বিড়বিড় করে বলল, আই হ্যাভ টু গো টু দ্য লাইব্রেরি রাইট নাও। আমাকে এক্ষুনি লাইব্রেরিতে যেতে হবে, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে রুদ্রিক দ্রুত লাইব্রেরির দিকে চলে গেল। আমি লাইব্রেরিতে গিয়ে দেখি সাদি ভাইয়া এক কোনায় গিয়ে খুব মনোযোগ দিয়ে পড়ছে। সাদি ভাইয়ের একটি জিনিস খুব ভালো লাগে, তিনি সবসময় পড়াশোনা নিয়ে থাকতে পছন্দ করে। আমাকে দেখে সাদি ভাইয়া হেসে বলে উঠল, কাজল, কখন এলে তুমি? এই তো মাত্র। ঠিক আছে, তুমি বরং থাকো, আমি কফি খেয়ে আসি, অনেকক্ষণ ধরে পড়তে পড়তে ঘুম চলে এসেছে। তুমি খাবে? আপাতত না। ঠিক আছে, আমি বরং গিয়ে খেয়ে আসি। কথাটি বলে সাদি ভাইয়া চলে গেল। সাদি যাওয়ার সাথে সাথে রুদ্রিক লাইব্রেরিতে চলে আসে। আমি নিজের নোট খুঁজতে শুরু করে দিলাম, কিন্তু নোটটা অনেক উপরে সেলফে, তাই টুলের উপর কোনো রকম উঠে দাঁড়ালাম, কিন্তু বেশ ভয় লাগছে, টুলটা কেমন যেন নড়ছে। এই মনে হয় আমি এক্ষুনি পড়ে যাব। ভাবতে ভাবতে আমার পা পিছলে পড়ে যেতে নিলে সঙ্গে সঙ্গে সেখানে ছোট সাহেব চলে আসেন। দাপ করে আমি নিচে লাইব্রেরির সেলফ নিয়ে পড়ে যাই। উনি শুধু হতবাক হয়ে তাকিয়ে আছেন। আসলে মুহূর্তেই ঠিক হয়ে গেল, তা হয়তো বুঝতে অসুবিধাই হচ্ছে ওনার। এদিকে আমি নিচে পড়ে আছি, সেদিকে বেটার খেয়াল নেই। ব্যাপারটা সিনেমাটিকভাবে হলেও মেনে নেওয়া যেত, তাই বলে এতটা হাস্যকর? আমি কিছুটা মেয়েকে রাগ দেখিয়ে বললাম, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে উঠতে সাহায্য করুন। রাফসিন শেখ রুদ্রিক তোকে সাহায্য করবে? নিজেকে কি মনে করিস তুই? লোকটার কথা শুনে মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে, তাই আমিও বলে উঠলাম, ঠিক আছে, আমি সাদি ভাইয়াকেই ডাকবো।
উনি এসে আমাকে ঠিক সাহায্য করবে। সাদি ভাইয়া শুনছেন? উনি তখনই আমার দিকে ঝুঁকে আমার মুখ চেপে ধরলেন। ওনার গরম নিঃশ্বাস আমার কাঁধে পড়েছে। কি হলো কে জানে, আমি ওনার চোখে ডুবে যাচ্ছি অতলভাবে, কিছুটা গভীরভাবে, কিছুটা অনাকাঙ্ক্ষিতভাবে। ছোট সাহেব আমার একেবারেই কাছে, আমাদের মধ্যে তেমন একটা দূরত্ব নেই। আমি শুধু ওনার চোখের দিকে তাকিয়ে আছি। রদ্রিক ভালো করে কাজলকে লক্ষ্য করে দেখলাম। কাজলের কুচকুচে কালো চোখ জোড়া শুধুমাত্র তার চোখের মধ্যে সীমাবদ্ধ। এই চোখগুলো যেন অনেক কিছু বলতে চায় রুদ্রিককে। রুদ্রিকের ভাবনার মাঝে কাজল মুখ দিয়ে করতে থাকে। রুদ্রিক কিছুটা বিরক্ত হয়। কাজলের মুখ চেপে ধরে বলে উঠল, এত করছস কেন? সারাদিন শুধু সাদি ভাইয়া তাই না? সাদি ছাড়ার কারো নাম কি মনে থাকে না তোর? আমি কোনো রকমে ওনার হাত নিজের মুখ থেকে ছাড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলি, বাড়ি খারাপ লোক আপনি। এমনভাবে মুখটা চেপে ধরেছিলেন এক্ষুনি যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল। রাক্ষস লোক একটা। উনি আমার হাত চেপে ধরে বলল, তুই আমাকে রাক্ষস বললি? বেশ করেছি। তুই। ওনার কথা শেষ হওয়ার আগে আমি ধরা গলায় বললাম, আপনি এখানে কেন এসেছেন? দেখতে এসেছেন? একা লাইব্রেরিতে আমি কিংবা সাদি ভাইয়া কি করছিলাম? নিজের বন্ধুর প্রতি বিশ্বাস নেই, কিন্তু আমার প্রতিও কি একটুও নেই? আমার কথা শুনে ছোট সাহেব কিছুটা চুপ হয়ে আবারও বলে উঠলেন, আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য হইনি। আপনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন, বড়লোক বলে কথা, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য। আমার যদি সাদি ভাইয়ের সাথে কিছু থেকেও থাকে তাহলে আপনার কি? আমাকে আজকে উত্তর দিতেই হবে আপনাকে। ছোট সাহেব আমার হাত আরো শক্ত করে চেপে দাঁতে দাঁত চেপে বলে উঠল, একবার বলেছিস কিন্তু পরের বার যেন এই কথা তোর মুখে না শুনে। আর ডোন্ট লাইক টু হোল্ড এনিওয়ান অ্যাকাউন্টেবল ফর এনিথিং। কথাটা বলে উনি আমার হাত ছেড়ে উঠে দাঁড়াতে চাইলে আমি উঠে দাঁড়িয়ে ওনাকে সোজাসুজি দাঁড়িয়ে বলে উঠলি, সামটাইমস দ্য কোশ্চেন্স হ্যাজ টু বি আনসার্ড। আমি আবারও বলে উঠলাম, তারাই জবাবদিহি করতে পছন্দ করে না যাদের কাছে প্রশ্নের কোনো উত্তর নেই, এবং তারা কখনোই কোনো প্রশ্নের মুখোমুখি হতে পারে না। ছোট সাহেব কিছুটা দমেই গেলেন আমার কথায়। তখনই সেখানে জানিয়াপু চলে এলো। জানিয়াপু কিছুটা জোর কণ্ঠে বলে উঠলেন, রুদ্রিক তুমি এখানে? আমরা সবাই তোমার জন্য ক্যান্টিন ওয়েট করছি, ফাংশন নিয়ে কিছু কথা ছিল। জানিয়াপুকে দেখে আমি ওনার কাছ থেকে তাড়াতাড়ি সরে আসি। উনি জানিয়াপুর দিকে তাকিয়ে বলে ওঠেন, আমার কাজ ছিল লাইব্রেরিতে, তুমি যাও, আমি আসছি। জানিয়াপু আমার দিকে এক পলক তাকায়। ওনার চোখ মুখ দিয়ে যেন আমার প্রতি চাপা ক্ষোভ উপসে পড়ছে। তবুও কিন্তু তিনি বেরিয়ে গেলেন। উনি আমার গাল নিজের হাত দিয়ে চেপে ধরে বলে উঠলেন, চাইলে অনেক কিছুই বলতে পারি, কিন্তু পারি না। আমি যে গোলক দাদায় পড়ে গিয়েছি, না পারছি বলতে, না পারছি সহ্য করতে। ওনার জড়ানো কণ্ঠে আমার শরীর মৃদু কেঁপে উঠল। আমি পিছনে ঘুরে যাই। ওনার মৃদু হেসে পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে উনি চলে যান। আমরা এই মুহূর্তে আপাতত ভার্সিটির মাঠে বসে আছি। সাদি ভাইয়া হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। আমি বলে উঠলাম, একটু থামবেন ভাইয়া? না গো, আমি থামতে পারছি না। শীতে নখ কামড়ে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে সিরিয়াসলি ভাইয়া তোকে এসব বলেছে? সাদি ভাইয়া কিছুটা হেসেই বললেন, তোমাদের ভাই বোনের মতিগতি ভাবা আমি বুঝি না, শেষে কিনা রুদ্রিক আমাকে নিয়ে জেলাস, এটাও দেখতে হবে। সিথি কিছুটা চোখ পাকিয়ে বলল, আমাকে একদম ভাইয়ের সাথে মেলাতে যাবেন না বলে দিলাম। সাদি ভাইয়া আবারও আরেক দফা হেসে দিলেন। সিথি মুখ ঘুরিয়ে ফেলল। আমার দৃষ্টি ভার্সিটির 3 তলার করিডরে। ছোট সাহেব কারো কাঁধে হেসে হেসে কথা বলছেন, হয়তো ওনার গার্লফ্রেন্ডের সাথে। বাতাসে ওনার ছোট ছোট চুলগুলো কপালে লেপটে আছে। আমার অবাধ্য চোখ যেন বারবার ওনাতেই সীমাবদ্ধ। ওনার বাঁকা দাঁতের হাসি যেন বলে দিচ্ছে, এই হাসি সবই মিথ্যে। এই হাসির মাঝে লুকিয়ে বেদনাদায়ক স্মৃতি, হয়তো রয়েছে কোনো কঠিন সত্য যা থেকে গেছে সকলের আড়ালে। আমি রুমে ঢুকে মায়ের কাছে গিয়ে বলি, আমি ছাদে যাচ্ছি মা, গাছগুলো দেখে আসি। মা রান্নাঘর থেকে বলে উঠল, কাজল মা আগে কিছু মুখে দিয়ে নে, বাবা আসুক তারপর খাবো। আজ তোর বাবার আসতে দেরি হবে, বড় সাহেব আজ বাড়ি ফিরছেন, তাই তোর বাবা গাড়ি নিয়ে এয়ারপোর্ট থেকে ওনাকে আনতে গিয়েছেন। আমি বলে উঠলাম, তাহলে তো ভালোই, বড় সাহেব ফিরছে। আচ্ছা মা, আমি একটু ছাদে গিয়ে গাছগুলো দেখে আসি। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস। শেখ বাড়িতে দিয়াজ প্রচণ্ড এক্সাইটেড, তার ভাইও ফিরছে বলে কথা। দিয়ে একটা সেলফি তোলে। সিথি দিয়ার ফাঁসে বসে বলে উঠল, দিয়ে পিপি তুমি আজ এত হ্যাপি যে? ভাইয়া আমেরিকা থেকে প্রায় 2 মাস পর বিজনেস ট্যুর থেকে ফিরছে। আমি তো ভাইয়াকে বলেই দিয়েছি আমার জন্য অনেকগুলো ড্রেস অ্যান্ড মেকআপ এনে দিতে। আমিও পাপাকে সব বলে দিয়েছি, বাট তুমি এত সেলফি না তুলে চলো, মা ডাকছে।
দিয়ে একটা সেলফি তুলে বলল, তুই যা, আমি আসছি, জাস্ট আরেকটা সেলফি। সিথি হেসেই চলে যায়। দিয়ামণি শেখ আফজাল শেখের ছোট্ট আদরের বোন। বয়স 30-এর কোটায় পৌঁছালেও এখনও সে বিয়ে করেনি। তার অবশ্য কারণ কেউ জানে না। বাড়ির সবাইকে নিয়ে মাতিয়ে রাখতে সে পছন্দ করে। রুদ্রিক বাড়িতে ঢুকতে দিয়া তড়িঘড়ি করে রুদ্রিকের কাছে গিয়ে বলল, রুদ্রিক, আজকে বাইও আসছে, তো আমি কি করব? রুদ্রিকের পাল্টা প্রশ্নে দিয়া বলে উঠল, তুই অন্তত আজকে বাইয়ের সাথে কথা বলিস না। মানে বাইও প্রায় 2 মাস পর বাড়ি ফিরছে। রুদ্রিক গম্ভীর সুরে বলে উঠল, ছোট পিপি, তুমি জানো এসব অসম্ভব নয়। তাহলে কেন বলছো? তুমি জানো এসব আমি করব না, আমার পক্ষে পসিবল না। আসলে রুদ্রিক, তুই একটু ভাইওকে বোঝার চেষ্টা কর। ছোট পিপি, তুমি প্লিজ মিস্টার আফজাল শেখের নামে আমার কাছে সাফাই গাইতে এসো না। দিয়া কিছু বলবে তার আগে রুদ্রিক রাগে উপরে উঠে যায়। দিয়া বলে উঠল, রুদ্রিক, আমার কথাটা তো শোন। যা বাবা। চলে গেল। রুদ্রিক রুমে এসে নিজের গায়ের স্লিপ কটন টি শার্টটা বিছানায় ছড়ে ফেলে। প্রচণ্ড পরিমাণে রাগ লাগছে তার। লোকটার সাথে কথা তো দূরে থাক, ওই লোকটাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে, সব থেকে বেশি। এদিকে আমি ছাদে উঠে দেখি পরিবেশটা বেশ সুন্দর। চারদিকে মৃদু বাতাস বইছে। ফুলগুলো বাতাসের সাথে সমান তালে যেন প্রকৃতি উপভোগ করছে। আকাশের কোণে লালচে নীল মেঘ জমেছে। আহ, কি অপূর্ব দৃশ্য। গোধূলির বেলা পড়েছে। আমার ফোন বেজে উঠল। আমি ফোন হাতে নিয়ে দেখলাম ছোট সাহেব ফোন করেছেন। আমি ফোন রিসিভ করার সাথে সাথে এমন কিছু শুনি যা শুনে এক প্রকার আমি থম মেরে বসে পড়লাম। রুদ্রিক নিজের রুমে চুল খামছে ধরে। আফজাল শেখ যে কোনো মুহূর্তে চলে আসবে। এই মুহূর্তে সে আফজাল শেখ নামক ঘৃণ্য লোকটাকে ফেস করতে চাইছে না। তাই রুদ্রিক তাড়াতাড়ি একটি নেভি ব্লু ফর্মাল কটন শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল। রুদ্রিকের ফোন বেজে উঠতে ফোন রিসিভ করে বিরক্ত মাখা কণ্ঠে বলে উঠল, কি হয়েছে নিওনা? এনিথিং ওকে? নিওনা কিছুটা শান্ত সুরে বলে উঠল, প্লিজ বেবি, আজকে আমাকে একটু সময় দিবে? জাস্ট কিছু কথা বলা ছিল তোমাকে। রুদ্রিক বলে উঠল, নিওনা বেবস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। রুদ্রিক, আজকে আমার সাথে দেখা করা, আমি কিচ্ছু শুনতে চাই না। রুদ্রিক এবার ধমকে সুরে বলল, নিওনা, ইউ নো রাফসিন শেখ রুদ্রিক কারো ইচ্ছেতে দেখা করে না। আমার যখন মুড হবে তখন দেখা করব, বাট এখন নয়। তুমি ফোনটা কাটো। রুদ্রিককে বেরিয়ে যেতে দেখে মিসেস জেসমিন বলে উঠল, রুদ্রিক, তোমার বাবা আজকে ফিরছে, আজকে অন্তত চলে যেও না। রুদ্রিক, বাবা, আমার কথাটা তো শোনো। রুদ্রিক জেসমিন শেখের কথা কর্ণপাত না করে বেরিয়ে গেল। জেসমিন শত দরজার কাছে আসতে রুদ্রিকের গাড়ি চলে যায়। জেসমিন শেখ আশাহত হয়। তখনই ঈশানী শেখ কিছুটা কটাক্ষ করে বলে উঠল, জানো রুদ্রিক, তোমার একটা কথাও শুনবে না, তাহলে শুধু শুধু কেন বলতে চাও? ওর বাবা আসছে আজকে। ছেলেটাকে 2 মাস ধরে উনি দেখেননি। ছেলেটাও তো বাবার সাথে একটিবার কথা বলেনি। এখন এসে যদি ছেলেটাকে না দেখেন তাহলে উনি বড্ড বেশি কষ্ট পাবেন। জেসমিনের কথায় ঈশানী কিছুটা কটাক্ষ করে বলে উঠল, বাবা ছেলের ব্যাপারে এত ভাবতে যেও না, তুমি নিজেরটা নিজে ভাবো জেসমিন। ঈশানীর কথায় জেসমিন বলে উঠল, ঠিক কোন কথা নিয়ে ভাবতে বলছো? অতীত ভোলাটাই কি এতটাই সহজ? জেসমিন শেখ এক পলক দরজার দিকে আশাহত দৃষ্টিতে তাকিয়ে বললেন, অতীত ভুলে যাওয়াটাই সব থেকে বড় বোকামি। আমি খুব করে চাই অতীতটা একদিন সামনে সবার আসুক, সবাই জানো অতীতে ঠিক কী হয়েছিল। রুদ্রিকের এখন কিছুটা মনটা রিফ্রেশ করার প্রয়োজন, তাই সে তাড়াতাড়ি কাজলের নাম্বারে ফোন করে। গতিগুলিবেলা বেশ ভালোই উপভোগ করছিলাম। তখনই আমার ফোনটি বেজে ওঠে। ছোট সাহেব ফোন করেছে। ছোট সাহেবের ফোন ধরতেই ফোনের ওপাশ থেকে ছোট সাহেব জড়ানো কণ্ঠে বলে উঠল, কাজল, আমি জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি তোর বাড়িতে আসছি, বেশিক্ষণ সময় নিব না, শুধু তোকে দেখেই চলে যাব। ছোট সাহেবের এমন কথা আমি থম মেরে বসে থাকি কিছুক্ষণ। আমি কার কণ্ঠ শুনছি? এতটা অনুরোধ মাখা জড়ানো কণ্ঠ তার। ভিতর থেকে কেমন একটা গভীর কোনো একটা টান কাজ করছে আমার। আমি বলে উঠলাম, কোথায় আপনি? বাড়ির নিচে। ছোট সাহেবের কথায় আমি অবাক হয়ে নিচে তাকিয়ে দেখি উনি সত্যি বাড়ির নিচে দাঁড়িয়ে আছেন, গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি আমার দিকে। সুটকি দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, মা, ছোট সাহেব এসেছেন। ছোট সাহেব হঠাৎ? তা তো জানি না মা। ছোট সাহেব ছাদে চলে গেল, মনে হয় আপুর কাছে গিয়েছে, মনে হয় কোনো কাজে এসেছেন। যাকে ওনাদের বাড়ি আসতেই পারেন, আমি তোকে নাস্তা বানিয়ে দিচ্ছি, তুই গিয়ে উপরে দিয়ে আয়। এয়ারপোর্টে মধ্যবয়স্ক একজন লোক হাতে লাগেজ নিয়ে বেরিয়ে আসেন। হ্যাঁ, আফজাল শেখ এসেছেন। পরনে তার ফর্মাল ড্রেস আপ, চোখে মোটা প্রেমের চশমা। আফজাল শেখ বরাবরই ড্রেস আপ নিয়ে সচেতন। আফজাল শেখকে দেখে সিথি ও দিয়া
ছুটে গিয়ে আফজাল শেখকে জড়িয়ে ধরলেন। আফজাল শেখও তাদের পরম মমতায় জড়িয়ে ধরেন। সিথি বলে উঠল, আই মিস ইউ লর্ড ড্যাড। তুমি জানো তোমাকে ছাড়া পুরো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। আফজাল শেখ মেয়েকে জড়িয়ে ধরে বলে উঠলেন, আমিও আমার প্রিন্সেসকে অনেক মিস করেছি। তোমার বোনটাকে মিস করনি বুঝি? দিহার কথায় আফজাল শেখ বলে ওঠেন, আমার ছোট্ট বোনটাকে আরো বেশি মিস করেছি, বিশেষ করে তার সেলফি। তোমার সাথে কতগুলো সেলফি তোলা বাকি আছে। বাইদা রাস্তা, আমার ভাইও দেখি আগের থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছে। আফজাল শেখ হেসে মতিউর রহমানের দিকে তাকিয়ে বললেন, মতিউর, খবর কি তোমার? কেমন আছো তুমি? মতিউর রহমান কাজলের বাবা। উনি বলে উঠলেন, আমি তো আল্লাহর রহমতে ভালোই থাকি। এখন আপনি চলে এসেছেন বড় সাহেব, এখন আরো ভালো হয়ে গিয়েছে। বলে হাসল। ভালোই হলো, কিন্তু রুদ্রিক যে আসলো না, আজও কি আমার সাথে দেখা করবে না? আজ আফজাল শেখের কথা দিয়ে কিছুটা তাড়া দিয়ে বলল, বাইউ, রুদ্রিক তো বাড়িতে আছে, তুমি বাড়িতেই চলো, সেখানেই রুদ্রিকের সাথে দেখা করে নিও। মতিউর রহমান বলে ওঠেন, হ্যাঁ বড় সাহেব, আপাতত বাড়ি চলুন, বাড়িতে গিয়েই সব হবে। আপাতত রুদ্রিক কাজলদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। বাড়িটা ঠিক কাজলদের নয়, দোতলা বিশিষ্ট ছোট্ট বাড়িটা আফজাল শেখেরই। মতিউর রহমানকে থাকার জন্য দিয়েছেন। মতিউর রহমান আফজাল শেখের বড্ড প্রিয় বাজন লোক। রুদ্রিক অনেকক্ষণ ধরে কাজলকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কাজলের চুল বেশ বড় না হলেও বেশ সফট, মৃদু বাতাসে উড়ে যাচ্ছে। কাজল দেখতে কিছুটা কিউট কিউট লাগে রুদ্রিকের কাছে। গালগুলো কিছুটা গোলাপি রঙের। আচ্ছা, মেয়েটা কি প্রতিদিন গালে মেকআপ করে? রুদ্রিকের যত গার্লফ্রেন্ড আছে সবাই তো একটা পার্লারের দোকান। রুদ্রিক ভাবলো কাজলকে একবার জিজ্ঞেস করবে সে গালে কি মাখে, কিন্তু জিজ্ঞেস করতে গিয়ে করলো না। সে কেন করবে? রাফসিন শেখ রুদ্রিক সে। আচ্ছা, রুদ্রিক কাজলকে দেখার জন্য তখন এতটা কেন চটপট করেছিল? কি হয়েছিল তার? কথাটা ভেবেই চুপ হয়ে গেল। আমাকে দেখা শেষ? রুদ্রিক চমকে ওঠে, কাজলের দৃষ্টি সামনের দিকে। রুদ্রিক আমতা আমতা করে বলল, আমি তোকে কেন দেখতে যাব? আমি ছোট সাহেবের কথায় কিছুটা অদ্ভুতভাবে হাসলাম। রুদ্রিক খেয়াল করলো মেয়েটা সত্যি অদ্ভুতভাবেই হাসে। হাসার সময় কাজলের ডাগর ডাগর চোখের পলক বারবার পড়তে থাকে। বেশ ভালো লাগে কিন্তু। ছোট সাহেব বলে উঠলেন, সামনে এত কি দেখছিস? গোধূলি দেখছি। গোধূলির বেলা আমার বড্ড পছন্দের। ছোট সাহেব আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, গোধূলি বেলা পছন্দের এমন কি কারণ আছে? গোধূলি বেলা মনটাকে সতেজ করতে কিংবা মনটাকে উৎফুল্ল করতে যথেষ্ট। আমার যদি কখনো মন খারাপ হয়, আমি ছাদে এসে গোধূলি উপভোগ করি, মনটা ভালো হয়ে যায়। কিভাবে করিস? আমাকেও বলে দে, আমার মনটাও আজ বড্ড খারাপ। ছোট সাহেবের কথায় আমি ওনার হাত ধরে নিজের হাতের মুঠোয় নিই। ছোট সাহেবের হাতগুলো শক্ত করে ধরে ওনার বুকের মাঝে রেখে ওনার কানের কাছে গিয়ে আস্তে করে বলে উঠি, ক্লোজ ইউর আইস অ্যান্ড ফিল দিস মোমেন্টস, ইউ উইল সি দ্যাট মাইন্ড উইল বি বেটার। রুদ্রিক চোখ বন্ধ করে ফেলে। সত্যি কাজলের স্পর্শে রুদ্রিকের অদ্ভুত ভালো লাগা কাজ করছে। রুদ্রিক অপর হাত ধরে কাজলকে নিজের কাছে টেনে কাজলের হাতগুলো নিজের বুকে গভীরভাবে মিশিয়ে বলল, নাও আই ফিল বেটার। কেন এত শান্তি লাগছে আমার? কি আছে তোর মধ্যে? তুই বড়ই অদ্ভুত। আমি ওনার কপালে লেপ্টে থাকার চুলগুলো সরিয়ে বলে উঠলাম, আপনার মনকে জিজ্ঞেস করুন, মনের কথা বুঝতে পারি না, বড্ড অবুঝ আপনি। ছোট সাহেব কিছুটা দূরে গিয়ে ছাদের এক কোনায় সাদা বেঞ্চে গিয়ে বসে বলে উঠল, হয়তোবা কিছু চাপা অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ আমি আবারও আকাশের দিকে তাকিয়ে বলে উঠলাম, ছোট সাহেব, সাফা অনুভূতিগুলো যত আপনি লুকিয়ে রাখবেন, তত আপনি নিজের মনের সাফা কষ্টগুলো সমুদ্রের ন্যায় অতুলে ডুবে যাবেন। নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে শিখুন। তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেলে একদিন আপনি এমন কিছু মূল্যবান জিনিস হারিয়ে ফেলবেন যা হয়তো আর কখনোই ফিরে পাবেন না আপনি। আমি জানালার ধারে বসে আপন মনে কিছু ভেবে চলেছি। আমি জানি এই মুহূর্তে আপনি ঠিক আমার কথাই ভাবছেন ছোট সাহেব, যেমনভাবে এখন আমি আপনার কথা ভাবছি। কেন ভাবছি কোনো উত্তর নেই, শুধু আপনাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ক্লাবে সবাই নিজেদের মতো ব্যস্ত। রুদ্রিকের সেদিকে খেয়াল নেই। রুদ্রিকের চোখে শুধু বিকেলে ঘটে যাওয়া ঘটনাগুলো বাড়ছে। কাজলের কথাগুলো তার মাথায় ঘুরছে। রুদ্রিক এতটা কেন গুরুত্ব দিচ্ছে কাজলকে? কাজল রুদ্রিকের এতটা গুরুত্ব পাওয়ার যোগ্য নয়। হ্যাঁ, কিছুতেই নয়, কিন্তু কিছুতে একটা আছে ওই মেয়েটার মধ্যে। রুদ্রিক ওয়াইনের গ্লাসে চুমুক দেয়। কাজল যেন তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। রুদ্রিকের ভাবনার মাঝে কেউ এসে বলে উঠল, কিরে, কাজলের প্রেমে অতলভাবে ডুবে গেলি? কারো কণ্ঠস্বর শুনে রুদ্রিক তাকিয়ে দেখে সাদি তার পাশে হাসি মুখে বসে আছে।
রুদ্রিক কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, রাফসিন শেখ রুদ্রিক শেষে কিনা ওই ড্রাইভারের মেয়ের প্রেমে অতলভাবে ডুবে যাবে, যার কিনা গার্লফ্রেন্ডের অভাব নেই। হাসালি তুই। কথাটা বলে রুদ্রিক আবারও ওয়াইনের গ্লাসে চুমুক দিল। রুদ্রিকের কথায় সাদি সোজাসুজি বসে বলে ওঠে, যাক বাবা, তাহলে তো আমার জন্যই ভালো। রুদ্রিক ব্রু কুঁচকে বলে উঠল, তোর জন্য ভালো মানে? সাদি মুচকি হেসে বলল, ভালো হবে না? সেই 2 বছর আগে থেকে আমি কাজলকে পছন্দ করি। তোকে নিয়ে একটু টেনশনে ছিলাম, বাট আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। কথাটা বলে রুদ্রিক বড় বড় চোখ করে বলল, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল, তুই সত্যি সত্যি কাজলকে ভালোবাসিস? না হলে শুধু শুধু 2 বছর ধরে কাজলের পিছনে পিছনে ঘুরঘুর করতাম কেন তুই বল? এবার রুদ্রিক উঠে দাঁড়িয়ে সাদির কলা চেপে ধরে রাগান্বিত সুরে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! তুই কি করে কাজলকে ভালোবাসতে পারলি? সাদি চারপাশে চোখ বুলিয়ে বলে ওঠে, রুদ্রিক, ডোন্ট বি হাইপার, সবাই দেখছে, তুই একটু বসে কথা বল। রুদ্রিক রাগের ফুসতে ফুসতে বলে পড়ে। সাদি নিজের শার্টের কলা ঠিক করতে করতে বলে ওঠে, দেখ রুদ্রিক, তুই তো কাজলকে ভালোবাসিস না, তাহলে তো আমি ভালোবাসলে কোনো দোষ নেই, তাই না? তাছাড়া বন্ধু হিসেবে তোর তো আমাকে সাপোর্ট করা দরকার, তা না করে তুই আমার দিকে তেড়ে আসছিস। ইটস নট গুড। রুদ্রিক নিজের হাত মুষ্টি বদ্ধ করে ফেলল। সাদি রুদ্রিকের অবস্থা বুঝতে পেরে কিছুটা মুচকি হেসে বলল, আশা করি কাজলকে পেতে আমি তোকে সব সময় নিজের পাশে পাবো। আফটার অল তুই আমার বন্ধু বলে কথা। রুদ্রিক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। ওই মুহূর্তে সাদিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তবুও নিজেকে সামলে নেয় রুদ্রিক। সাদি আসি বলে বাঁকা হেসে চলে যায়। সাদি চলে যেতে রুদ্রিক এক নিঃশ্বাসে পুরো ওয়াইনের বোতল শেষ করে দেয়, তারপর বোতলটা ছুঁড়ে ফেলে তা ভেঙে চুরমার হয়ে যায়। রুদ্রিক নিজেই নিজের কাছে অবাক হচ্ছে, সাদি কাজলকে ভালোবাসে, এতে সে কেন এত রিয়েক্ট করছে? সে তো ওই মেয়েকে ভালোবাসে না। তাহলে রাত প্রায় 10টা, কিছু বই নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তখনই আমার ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। আমি ফোনটা রিসিভ করে বলে উঠি, কে? আমাকে ভুলে গেলি? আমি নিতিয়া। নিতিয়ার কণ্ঠস্বর শুনে আমি কিছুটা উৎফুল্ল হয়ে বলে উঠলাম, নিতিয়া, তুই ফোন করেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিতিয়া কিছুটা হতাশার সুরে বলে ওঠে, যাক বাবা, তুই তাহলে আমাকে চিনতে পেরেছিস। আমি তো ভেবেছিলাম তুই আমাকে ভুলেই গিয়েছিস। তুই আমার সব থেকে ভালো বন্ধু, তোকে কি করে বলতে পারি? দূরত্ব বেড়ে গেলে সম্পর্ক পিকে হয়ে যায়, ধারণাটা সম্পূর্ণ ভুল। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, দূরত্বের সাথে কখনো এসবের সম্পর্ক পিকে হয়ে যায় না, বরং সম্পর্কের রং আরো গাঢ় হতে থাকে। নিতিয়া হেসে বলল, বাহ, ভালোই তো কথা বলতে শিখে গিয়েছিস। যাক, আমাকে ভুলিসনি বলছিস? তোকে কি করে ভুলবো? নিতিয়া আমার এক কলেজ ফ্রেন্ড। সিলেটে থাকার সময় নিতিয়া বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ডই ছিল, আমাকে সবসময় সাহায্য করতো সব বিষয়ে। কিন্তু ঢাকায় চলে আসায় বছরখানিক ধরে আমাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। আমি এবার নিতিয়াকে উল্টো প্রশ্ন করে বসলাম, আমি তো তোর নাম্বার হারিয়ে ফেলেছি, তুই আমার নাম্বার পেলি কোথা থেকে? সেসব পরে হবে, আগে যে কথার জন্য তোকে ইমার্জেন্সিভাবে ফোন করেছি তুই সেটা শোন। কোন কথা? নিতিয়া কিছুটা ইতস্ত হয়ে বলে উঠল, আসল কথাটা তনয় ভাইকে নিয়ে ছিল। তনয় ভাই নামটা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল আমার। আমি কিছুক্ষণ শ্বাস নিয়ে প্রশ্ন করে বলে উঠলাম, আচ্ছা, তার আগে এটা বল, তনয় ভাইয়ের কয় বাচ্চা? ওনার নিশ্চয়ই ভরা সংসার। নিতিয়া মাথা নাড়িয়ে বলে উঠল, একটি ছোট্ট ফুটফুটে ছেলে হয়েছে, একেবারে তনয় ভাইয়ের মতো দেখতে। কি যে কিউট হয়েছে, সবে মাত্র 1.5 বছর হয়েছে। চোখগুলো যেন এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। যাক, তনয় ভাই সুখে আছে, এটাই অনেক। কিন্তু তবুও যেন এক চাপা কষ্ট রয়ে গিয়েছে। আমি আর পারলাম না, ফোনটা কেটে দিলাম। দিন শেষে আমারও কষ্ট হয়। অতীতের পুরনো ক্ষতগুলো যখন হুট করে নাড়া দিয়ে ওঠে, তখন আপনি যতই চেষ্টা করুন, নির্বিশেষে সেই ক্ষতগুলো আপনাকে পুনরায় ভেঙে দিতে যথেষ্ট। কথাটা ভেবেই আমার চোখ থেকে আরেক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ফোনের ওই পাশ থেকে কেটে দিতেই নিতিয়া অবাক হয়ে বলল, যা বাবা, ফোনটা কেটে দিল। মেন কথাটাই তো বাকি ছিল, এখন কাজলকে কি করে বলি তনয় ভাইয়ের কথাটা? নিতিয়া আবারও ফোন করলো, কিন্তু কাজলের নাম্বার বন্ধ। তখনই কেউ বলে উঠল, আমি জানি কাজল রেখা এখন খুব কাঁদছে, খুব করে কাঁদছে, কিন্তু আমি জানি ও যখন সারপ্রাইজটা পাবে তখন দেখবে খুশিতে উৎফুল্ল হয়ে যাবে, আমি শিওর। নিতিয়া মুচকি হাসে। শেখ বাড়িতে পায়ের উপর পা তুলে খবরের পেপার মনোযোগ সহকারে পড়ছেন ঈশানী শেখ। আফজল শেখও খবরের কাগজ পড়ছেন, তার চোখ বারবার সদর দরজার দিকে যাচ্ছে। জেসমিন শেখও অন্যান্য সার্ভেন্টরা ট্রেতে করে চা নিয়ে এলো।
জেসমিন শেখ আফজাল শেখের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে উঠলেন, সদর দরজার দিকে কি এত দেখছেন? আফজাল শেখ চায়ের কাপ হাতে নিয়ে বলে উঠলেন, কতদিন ধরে ছেলেটাকে দেখি না, রুদ্রিক কখন আসবে সে প্রহরে গুনছে আপাতত। ঈশানী শেখ কিছুটা কটুস্বরে বলে উঠল, তুই তো জানিস ভাই, তুই এসেছিস কথাটা শুনে নিশ্চয়ই আজকে রুদ্রিক বাড়িতে ফিরবে না। শুধু শুধু অপেক্ষা করার কোনো মানেই হয় না। ঈশানী শেখের সোজাসুজি কথায় আফজাল শেখ আশাহত হয়ে বলে উঠলেন, তাই তুই ঠিকই বলেছিস, রুদ্রিক তো আমাকে ঘৃণা করে, তাহলে শুধু শুধু কেন আসবে? আসলে ছেলেটাকে অনেক দিন ধরে দেখি না তো, আমারই দোষ, অহেতুক আশা নিয়ে বসেছিলাম। জেসমিন শেখ বলে উঠলেন, আপনি কষ্ট পাবেন না, রুদ্রিক ঠিক চলে আসবে। জেসমিন, এসব মিথ্যে আশা অন্তত আমাকে দিও না, আমার ছেলেকে আমি খুব ভালো করেই চিনি। আমি বরং উপরে যাই, ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার অফিস আছে। কথাটা বলে আফজাল শেখ উপরে চলে যান। জেসমিন শেখ জানেন আজকে আফজাল শেখ কিছুতেই ঘুমাবেন না। ভার্সিটির করিডোরে থম মেরে দাঁড়িয়ে আছি, সিথির মুখে ঝুলে আছে অদ্ভুত হাসি। আমি কিছুটা মেকি রাগ দেখিয়ে বলে উঠলাম, তোর মাথা ঠিক আছে? আমি কিনা ভার্সিটির ফাংশনে অংশগ্রহণ করব? সিথি মুখটা কাছামাছু করে কিছু বলতে যাবে, তার আগে সিথি খেয়াল করে রুদ্রিক কারোর সাথে কথা বলতে বলতে তাদের দিকে আসছে। সিথি নখটা কামড়ে আপন মনে বলে উঠল, এই রে, ভাইয়া চলে এসেছে, কাজটা শুরু করি। আমি সিথির কাঁধে হাত রেখে বলে উঠলাম, কি রে, কি ভাবছিস? সিথি কিছুটা জোরে বলে উঠল, সেসব কথা পরে বলবো, আগে তুই লাইব্রেরিতে যা, সেখানে সাদি ভাইয়া তোর জন্য ওয়েট করছে, কি যেন ইম্পর্টেন্ট কথা আছে। কথাটা বলে সিথি কেটে পড়ল। আমি ভাবতে থাকি সাদি ভাইয়ার আমার সাথে আবার কি সে জরুরি কথা, থাক, যেতে যখন বলেছে একবার যাই। কথাটা ভেবে আমি পা বাড়ালে আমার ওনায় টান পড়ে। কে? এসব অসভ্যতার মানে কি? কথাটা বলে আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি ছোট সাহেব, উনি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন। এই চোখ যেন আমাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিতেই যথেষ্ট। ছোট সাহেব আমার ওড়না নিজের হাতের মুঠোয় নিয়ে রেখেছেন। আমি চারপাশে তাকিয়ে কিছুটা ইতস্ত হয়ে বলি, ছোট সাহেব এইসব কি? আমার ওড়না ছাড়ুন, সবাই দেখবে। আমার কথায় ছোট সাহেব আমার ওড়না টেনে ধরেন, যার ফলে আমি ওনাকে অনেক কাছাকাছি চলে আসি। আমি ওনার ছাড়াতে ছাড়াতে বলে উঠি, অসভ্যতার কত রূপ দেখবো আপনার, যখন তখন যে কেউ চলে আসবে, ছাড়ুন আমার ওড়না। আমার কথায় ছোট সাহেব নিজের বাঁকা দাঁতের হাসি দিয়ে বলে ওঠেন, নো বেবস, এখানে আপাতত কেউই আসবে না, সো চিল আপ। আমি কিছুটা তিক্ততার সুরে বলে উঠলাম, এসব আপনি কি বলছেন ছোট সাহেব? ছাড়ুন বলছি। ছোট সাহেব কিছুটা ধমকের স্বরে বলে ওঠে, এত কেন ছটপটানি তোর কাজল? দিব্যি তো নাচতে নাচতে একা একা সাদির সাথে দেখা করতে চাচ্ছিস, তখন কেউ দেখবে না, শুধু আমার সময় তোর ফালাই ফালাই কেন করিস? আমি মুখটা বেঁকিয়ে বলে উঠলাম, সাদি ভাইয়ের সাথে আপনার তুলনা কখনোই হয় না ছোট সাহেব। আমার গাল দুটো সেফে ধরে বলে ওঠে, আমার মধ্যে কি আমার নেই বলতে পারিস আমাকে? সবসময় শুধু সাদি ভাইয়া করিস কেন? যা পছন্দ, বিরক্ত লাগে আমার। ছোট সাহেবের কথায় আমি কিছুটা অবাক হয়ে বলে উঠি, ছোট সাহেব, আমার যা ইচ্ছে করি তাতে আপনার কি? আচ্ছা, এমন নয় তো আপনি সাদি ভাইয়াকে নিয়ে জেলাস? কথাটা শুনে উনি আমার গাল ছেড়ে আমতা আমতা করে বললেন, সত্যি তোর কথা শুনলে আমার হাসি ছাড়া কিছুই পায় না। আমি রাফসিন শেখ রুদ্রিক, কিনা সাদিকে নিয়ে জেলাস, তাও আবার তোর জন্য? ও হ্যালো, নিজেকে এত ইম্পর্টেন্স দেওয়া বন্ধ কর। আমি কিছুটা মুচকি হাসলাম। সত্যি লোকটা যে কখন কি বলে হয়তো নিজেও বোঝে না। আমি নিজের মুখে হাসিটা ঝুলিয়ে রেখেই বললাম, আমি তো নিজেকে কখনোই ইম্পর্টেন্স দেই না, তাও আপনার মতো নিজের সাথে আমাকে মিলাতে যাবেন না ছোট সাহেব। আপনার বুকের আগের এক অন্যরকম দহন চলছে, সেই দহনে আপনার অনুভূতিগুলো প্রায় এক প্রকার শূন্যই হয়ে যাচ্ছে। ছোট সাহেব মাথাটা নাড়িয়েই বলল, বুঝলাম, আর কিছু? এখন আমার ওড়না ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে, যে কেউ চলে আসবে। আমার স্পষ্ট উত্তর। ছোট সাহেব আমার দিকে এগিয়ে আমার গায়ে ওড়নাটা ভালো করে জড়িয়ে দেন। আমি কিছুটা কেঁপে উঠলাম। উনি আমার কানে আস্তে আস্তে করে বলে উঠলেন, সাদের আশেপাশে যেন তোকে না দেখি, সব সময় দূরে দূরে থাকবে। আমি ওনার চোখে তাকিয়ে বলে উঠি, আপনি অদ্ভুত, আমি জানি অনেক কিছুই আছে যা আপনি জানেন না, হয়তো বা। আসি। কথাটা বলে উনি নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে চলে যেতে গিয়েও পিছনে ঘুরে শুধু একটাই কথা বলেন, ইট উড বি ভেরি ব্যাড ইফ ইউ ডিড নট লিসেন মি। যাক বাবা, চলে গেছে। আমাকে কি মনে করেন কি উনি? কিভাবে আমাকে থ্রেড দিয়ে চলে গেল? আমিও কাজল রেখা, ওনাকে ভয় পাই নাকি? আমি যাব সাদি ভাইয়ার কাছে। কথাটি বলে আমিও লাইব্রেরির দিকে পা বাড়ালাম।
শেখ বাড়িতে দিয়ে সেলফি নিতে নিতে নিচে নামছে আর চিল্লিয়ে যাচ্ছে, ভাবি ও ভাবি তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা দাও, আমার অফিস আছে। ঈশানী সে কিছু ফাইল চেক করতে করতে বলে উঠলেন, দুপুর বাজে 12টা আর এখন তুই যাবি অফিসে? মানে বড় ভাই বোনের অফিস বলে নিজের ইচ্ছে মতো অফিসে যাচ্ছিস? দিয়ে নিজের ফোন বের করে একটা সেলফি তুলে বলে উঠলে, আমি ভাই সিঙ্গেল মানুষ, আমার এমন নয় যে তোমাদের অফিস বলে তোমরা আমাকে এমনি এমনি চাকরি দিয়েছ। আমি নিজের যোগ্যতায় ফ্যাশন ডিজাইনার হয়ে চাকরি পেয়েছি। ঈশানী শেখ কিছু বলবে তার আগে জেসমিন শেখ ব্রেকফাস্ট হাতে নিয়ে চলে আসে। ওনার কথা অনেক কথা হয়েছে, এবার চটপট করে খেয়ে নে। জেসমিনের কথায় দিয়া উৎফুল্ল হয়ে বলে উঠল, ভাবি আজকে কি স্পেশাল করেছ? তোর ফেভারিট লুচি। ওয়াও, লাভ ইউ ভাবি, আসো এই খুশিতে সেলফি তুলি। দিয়ার কথায় জেসমিন শেখ বলে ওঠে, আমার এখন সময় নেই, তুই খেয়ে নে। ঈশানী শেখ রাগান্বিত সুরে বললেন, এসব কি? সকালে দিয়ে এসব তেলে ভাজা খাবার খাবে? আচ্ছা জেসমিন, তোমার কি কমন সেন্স নেই? জানো এতে শরীরের কত ক্ষতি হতে পারে? দিয়া কিছুটা বিড়বিড় সুরে বলে উঠল, দিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, না হলে তোর এই ভয়ঙ্কর আপা লেকচার দিয়ে তোর কান ঝালাপাড়া করে ফেলবে। এসব লেকচার থেকে সেলফি তোলা ঢের ভালো। দিয়ে আপন মনে কথাটি ভেবে গফাগপ করে লুচি মুখে পুড়ে নেয়। আমার খাওয়া হয়ে গিয়েছে, আমার অফিস আছে, যেতে হবে। কথাটা বলেই দিয়ে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে দেয় একটা দৌড়। আরে আস্তে আস্তে বাবা, সাবধানে যাবি তো। কথাটা বলে জেসমিন হেসে রান্নাঘরে চলে যান। ঈশানী শেখ আবারও ফাইল চেক করতে করতে তখনই তার ফোনটি বেজে ওঠে। তিনি নাম্বারটা দেখে তাড়াতাড়ি কেটে দেয়, শুধু একটি মেসেজ করে দেন, আমাকে এখন ফোন দিও না, আমি যত দ্রুত সম্ভব আসছি। সিথি মুখটা কাঁচুমাচু হয়ে বলল, সাদি ভাইয়া তোমার কথা মতো শব্দ হলো, এখন কি ভাইয়া কাজলকে লাভিও বলে দিবে? সাদি বইয়ের ফাঁক দিয়ে মাথাটা বের করে বলে ওঠে, এত সহজ? তোর বাইজা হিটলার, মনে তো হয় না এত সহজে নিজের ভালোবাসাটা বুঝবে। সিথি মুখ বেঁকিয়ে বলে উঠল, খুব খারাপ হচ্ছে কিন্তু সাদি ভাই, একদম আমার ভাইকে হিটলার বলবে না। তুমি ভাইকে এসব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো, যদি কাজল শুনে কত রাগ করবে। সিথির কথায় সাদি বলে উঠল, আমি যা করেছি তা তো রুদ্রিকা আর কাজলকে এক করার জন্য। তাছাড়াও আমি তো বুঝি আমার বন্ধুটার মনে কাজলের প্রতি এক সুপ্ত ভালোবাসার অনুভূতি আছে। সিথিও তাল মিলিয়ে বলে উঠল, কাজল যদি ভাইয়ুর জীবনে চলে আসে তাহলে কাজল ভাইয়ুকে ঠিক পরিবর্তন করতে পারবে, কিন্তু আমার ভাইয়ু তো নিজের ফিলিংসটাই বুঝতে চাইছে না। তখনই আমি এসে বলে উঠি, তোরা কিসের ফিলিংসের কথা বলছিস? কাজলকে দেখে সিথি গলাটা পরিষ্কার করে বলল, আরে আমরা তো জাস্ট ফাংশনের কথা বলছিলাম, কিন্তু কাজল তোমাকে তো আমি সে কখন ডেকে পাঠিয়েছিলাম, এখন এলে যে? সাথী ভাইয়ার প্রশ্নে আমি কি বলবো বুঝতে পারছি না, কিভাবে বলবো তার বন্ধু তাকে নিয়েই সন্দেহ করছেন। এদিকে সাথী ও সিথি মিটিমিটি হাসছে। সিথি কোনো রকমে হাসি থামিয়ে কাজলের হাত ধরে বলে ওঠে, ঠিক আছে চল, তোকে এখন আর বলতে হবে না, কিন্তু আমরা এখন কোথায় যাব? কোথায় আবার? ভার্সিটির অডিটোরিয়ামে, যেখানে ভার্সিটির প্রোগ্রামে যারা নাম দিয়েছে তাদের সিলেক্ট করবে। তো আমি সেখানে গিয়ে কি করব? আমার প্রশ্নে সিথি কিছুটা দম নেওয়া গলায় বলে উঠল, আমি তো নাম দিয়ে দিয়েছি। না মানে তুই তো ভালো গান গাইতে পারিস, তাই আর কি। আমি রাগ করতে গিয়েও সাদি ভাইয়া আমাকে থামিয়ে বলে ওঠেন, আচ্ছা কাজল, সিথি যখন নাম দিয়ে দিয়েছে তখন না হয় একবার চলো। কিন্তু এর আগে আমি কখনো গানে নাম দেইনি, গান সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। সিথি আমার কাঁধে হাত রেখে বলে ওঠে, একবার চল না প্লিজ। ভার্সিটির অডিটোরিয়ামে কিছু কাগজ চেক করছে রুদ্রিক, প্রচুর ব্যস্ত সে। ভার্সিটির বিপি হওয়ার সুবিধার্থে সিলেকশনের দায়িত্ব এসে পড়েছে রুদ্রিক এবং তার বন্ধুদের উপর। অংশগ্রহণকারী সব মেয়েদের নজরে যাচ্ছে শুধু রুদ্রিকের দিকে। রুদ্রিকের চোখ জোড়া বেশ ছোট, তার চোখের দিকে তাকালে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। তার মধ্যে রুদ্রিকের সিল্কি চুলগুলো সবসময় রুদ্রিকের কপালে লেপটে থাকে, যা আরও বেশি আকর্ষণীয়। অন্যরা নিজেদের মধ্যে বলাবলি করছে, দেখেছিস আমাদের বিপিটা কি কিউট? রে, হাসলে বেশি কিউট লাগে। ওনার কাছে অডিশন দিতে আমি হাজারো বার প্রস্তুত। জেনি শুধু অপলকভাবে রুদ্রিককে দেখে যাচ্ছে। সে ভাবতেই পারছে না রাফসিন শেখ রুদ্রিক তার বয়ফ্রেন্ড। জেনি ডার্লিং, আমাকে দেখা শেষ হলে প্রতিযোগীদের এক এক করে ডাকা শুরু করো। রুদ্রিকের কথায় জেনি ব্যাবাস্যাকা খেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ডাকছি। তন্ময় কিছুটা হেসে বলল, জেনির কি দোষ বল? একটু ভালো করে তাকিয়ে দেখ, সব মেয়ের নজরই শুধু তোর দিকে। রুদ্রিক এক পলক বাঁকা হেসে আবারও কাজে মনোযোগ দেয়। আমরা অডিটোরিয়ামের ভিতরে ঢুকতেই দেখি মেয়েদের যেন ভিড় উপসে পড়ছে। সিথি কিছুটা অবাকে সুরে বলে ওঠে, এরা সবাই অডিশন দিতে এসেছে, আসবে না আবার? তোমার ভাই অডিশন নিচ্ছে বলে কথা।
সাদি ভাইয়ের কথায় সিথি কিছুটা শুকনো ডোক গিলে বলল, ভাই নিচ্ছে অডিশন, তাহলে আমি গেলাম, আমার দরকার নাই। সিথি চলে যেতে নিলে আমি সিথির হাত খপ করে ধরে বলে উঠি, তোর ভাই বাঘ নাকি ভাল্লুক? আমাকে এখানে এনেছিস তুই, আর এখন তুইও চলে যাচ্ছিস? সাদি নিজের চশমাটা ঠিক করে বলে উঠল, আমার মনে হয় কাজল ঠিকই বলেছে, চলো আমি বরং এগিয়ে যাই। আমি যাচ্ছি, কিন্তু আমি তোমাদের পিছনে থাকবো। সাদি হেসে বলে ওঠে, ঠিক আছে। রুদ্রিক দেখ কে এসেছে। আমাদের সাদি এসেছে, কি সৌভাগ্য আমাদের। শোভনের কথায় রুদ্রিক সাদির দিকে তাকায়। সাদির পিছনে সিথি দাঁড়িয়ে আছে নিজেকে আড়াল করে। তা সাদি, তোর তো এখন লাইব্রেরিতে থাকার কথা, এখানে কেন এসেছিস? পলকে সাদি বলে উঠল, না জাস্ট এমনি দেখতে এলাম অডিশন কেমন চলছে। তাছাড়া সিথি ও কাজলও অডিশন দিবে। সাদির সাথে কাজলকে দেখে রুদ্রিক দাঁত কিরমির করে কাজলের দিকে তাকালো। ছোট সাহেবের দৃষ্টি উপেক্ষা করে আমি অন্যদিকে তাকাই। জেনিয়াপু এবার হেসে বলে উঠল, কাজল গানে নাম দিতে এসেছে? গানের গ পারে কিনা সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। না মানে কখনো তো দেখলাম না কখনো কোনো গানে অংশগ্রহণ করতে। এখানে যাকে তাকে গানে নেওয়া যাবে না। জেনির কথায় অডিটোরিয়ামে সবাই হেসে দেয়। রুদ্রিকও হেসে বলে ওঠে, ইউ আর রাইট জেনি ডার্লিং, সত্যি যে কেউ চলে আসে যাদের গান গাওয়া নিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই। সাদি, তুই বরং তোর কাজলকে নিয়ে গানের শব্দগুলো ভালো করে শিখিয়ে নিয়ে আয়, তারপর গানে অংশগ্রহণ করার জন্য নিয়ে আসিস। রুদ্রিকের কথায় সিথি ও সাদি বাদে সবাই আরেক দফায় হেসে ওঠে। জিনিয়াপু বলে উঠল, কাজল তুমি আপাতত যাও, নিজেকে আর হাসির পাত্র বানিও না। আমি শুধু সকলের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে বলে উঠি, হঠাৎ হঠাৎ হাসাহাসি করা শরীরের জন্য ভালো। ডাক্তাররাও আমাদের সব সময় সাজেস্ট করে থাকেন উচ্চস্বরে হাসাহাসি করা উচিত। আমার মনে হয় আমার জন্য সবাই হাসাহাসি করে যদি নিজের শরীর ভালো রাখতে পারে, তাহলে এর থেকে ভালো আর কী বা হতে পারে। আমার তো এখন নিজেকে নিয়ে প্রাউড ফিল হচ্ছে। আমার কথা শুনে সবাই হাসাহাসি বন্ধ করে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট সাহেব বাদে। শুধু তিনি নিচের দিকে সকলের আড়ালে নিজের বাঁকা দাঁতের হাসি দিলেন, যা সকলের নজরে না পড়লেও আমার নজরে ঠিকই পড়েছে। হয়তো তিনিও আন্দাজ করতে পেরেছিলেন আমার উত্তর। আমি আবার হাসি থামানো দেখি চোখ জোড়া ছোট ছোট করে বলে উঠলাম, কি হলো তোমাদের? হাসাহাসি বন্ধ করে দিলে কেন? হাসো সবাই, আরো জোরে জোরে হাসো। সবাই চুপ হয়ে গিয়েছে। সিথি ও সাদি ভাইয়া মুখ টিপে হাসছে। জানিয়াপু আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললেন, এসব কি করে ভেবেছ? আমরা তোমাকে সিলেক্ট করে নিব? আমি জানিয়াপুর চোখের দিকে তাকিয়ে বলে উঠি, আমার যোগ্যতা থাকলে অবশ্যই আপনি সিলেক্ট করতে বাধ্য, এমনকি ভার্সিটির বিপির সাধ্য নেই। কথাটা বলে উনি আমার দিকে তাকালেন। ও, তার মানে তুমি মনে করো তোমার যোগ্যতা আছে? আমি এবার জানিয়াপুর দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বললাম, যদিও গানে আমার নাম দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এবার আমি সত্যি সত্যি দিব। কিন্তু কাউকে প্রমাণ করার জন্য নয়, বরং নিজের কাছে নিজেকে কিছু প্রমাণ করার সুযোগ এসেছে, সেটাই করব। আপনি বরং এটা ভাবুন, আমাকে এত কথা বলছেন, আপনার কি এমন যোগ্যতা আছে? জানিয়াপু দাঁত কিরমির করে বলে ওঠে, যত বড় মুখ নয় তত বড় কথা। ড্রাইভারের মেয়ে হয়ে কিনা আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছ? এই জেনিয়া হাসানের যোগ্যতা নিয়ে? রুদ্রিকের বাবা দয়া না করলে তো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগই পেতে না। কথাটি শুনে সাদি ভাইয়া বলে ওঠে, জানি তুই এক্ষুনি চুপ যা। চুপ না হলে কি করবি তুই? সিথিও বলে উঠল, কাজলকে অপমান করার অধিকার কিন্তু তোমাকে কেউ দেয়নি। জেনি কটুস্বরে বলে, এই থার্ড ক্লাস মেয়ে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সাহস কোথা থেকে পেল? হাউ ডেয়ার ইউ! ভিক্ষারি ঘরের মেয়ে একটা। জাস্ট সেট আপ জেনি। কথাটা বলে রুদ্রিক উঠে দাঁড়ায়। আর আগে যেন তার নাকের ডগা লাল হয়ে গিয়েছে, সে থরথর করে কাঁপছে। রুদ্রিক! জেনিকে থামিয়ে রুদ্রিক সকলের দিকে তাকিয়ে বলল, আজকের মতো সবাই চলে যাও, আমরা কালকে অডিশন কন্টিনিউ করব। রুদ্রিকের কণ্ঠ শান্ত লাগলেও সবার কাছে কেমন যেন ভয়ঙ্কর লাগছে। তার সবাই আস্তে আস্তে চলে যেতে শুরু করে। আমি শুধু চুপ হয়ে সব দেখে যাচ্ছি, একদম স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছি। এখন অডিটোরিয়ামে শুধু আমি, সাদি ভাইয়া, সিথি, জানিয়াপু ও ছোট সাহেব। জানি এক্ষুনি তুমি 3 তলায় চলে এসো। এক্ষুনি মানে এক্ষুনি। কিছুটা দমক শিশুরের কথাটি বলে আমার দিকে এক পলক তাকিয়ে চলে গেলেন ছোট সাহেব। জানিয়াপু যত দ্রুত সম্ভব ওনার পিছন পিছন চলে গেলেন। আমাকে নীরব থাকতে দেখে সিথি কিছুটা অবাকের সুরে বলল, জানিয়াপু তোকে এত কিছু বলে গেল আর তুই চুপ ছিলি কেন? সাদি ভাইয়ার সাথে তাল মিলিয়ে বললেন, আমিও তাই ভাবছি। কাজল তো শান্ত থাকার মেয়ে নয়, সবসময় উচিত জবাব দেয়। আমি ওদের কথা শুনে কিছুটা মিয়ে যাওয়া গলায় বললাম, এবার আমাকে কিছু করতে হবে না। আমার হয়ে জবাব দেওয়ার মানুষ চলে এসেছে আমার জীবনে। কে সে?
স্মৃতির প্রশ্নে আমি কিছুটা মুচকি হেসে উত্তর দিলাম, আছে একজন। জানি 3 তলায় চলে আসে, কিন্তু রুদ্রিকরে না দেখতে পেয়ে বলে উঠল, কোথায় তুমি রুদ্রিক? আমাকে শুনতে পারছো? জানির কথার সাথে সাথে পিছন থেকে কেউ তার হাত মুচড়ে ধরে। জানি ব্যথায় চিৎকার করতে যাবে, কিন্তু তার আগেই রুদ্রিক তার মুখ চেপে ধরে বাঁকা হেসে বলল, জানি ডার্লিং, লাগছে বুঝি? আমারও লেগেছিল জানো, বুকের ভিতরে গিয়ে সোজা লেগেছিল। কাজলকে বলা তোমার প্রত্যেকটা অপমানজনক কথা আমার ঠিক বুকের মাঝখানে লেগেছিল। ঠিক এভাবেই। কথাটা বলে রুদ্রিক আরও জোরে মুচড়ে ধরে জেনির হাত। জেনি শুধু মুখ দিয়ে শব্দ করছে। ব্যথায় বোধ হয় এক্ষুনি মারা পড়বে। জেনি নিজের হাত ধরে রুদ্রিকের হাত খামছে ধরেছে, কিন্তু রুদ্রিক আরও চেপে ধরেছে জেনির হাত। রুদ্রিকের বন্ধুরা উপরে এসে এইসব দৃশ্য দেখে কোনো রকম রুদ্রিকের হাত থেকে জেনিকে ছাড়িয়ে নেয়। জেনি জোরে জোরে শ্বাস নিতে নিতে তন্ময়ের কাঁধে ঢলে পড়ল। জেনির হাত পুরো কালচে রং ধারণ করেছে। ফলকে রুদ্রিকের কাঁধ জাগিয়ে বলে উঠল, কি হয়েছে রুদ্রিক? তুই এভাবে জেনিকে কেন টর্চার করছিস? শোভন এক পলক জেনির দিকে তাকিয়ে রুদ্রিকের উদ্দেশ্যে বলে ওঠে, তুই কি সত্যি মানুষ রুদ্রিক? না মানে তুই দেখেছিস কি হাল করেছিস তুই জেনির? রুদ্রিক এবার দ্বিগুণ চিৎকার করে বলে ওঠে, কাজলকে অপমান করার আগে জেনির মাথায় রাখা উচিত ছিল এর পরিমাণটা কতটা ভয়াবহ হতে পারে। ও সাহস কি করে হলো কাজলকে থার্ড ক্লাস বলার? তন্ময় তখন উঠে দাঁড়িয়ে বলল, বি কুল রুদ্রিক, তুই হঠাৎ এত রেগে যাচ্ছিস কেন? তাও ওই কাজলের জন্য? কি আছে কি ওই কাজলের মাঝে? তন্ময়ের কথায় রুদ্রিক কিছুটা শান্ত হয়ে এক পলক জেনির দিকে তাকালো। রাগের মাথায় সে কি করেছে নিজেও বুঝতে পারছে না। রুদ্রিক হালকা সুরে বলে, জেনিকে তোরা ওই বাড়ি পুষে দিয়ায়। কথাটা বলে রুদ্রিক গটগট করে নিচে চলে যায়। শোভন কিছুটা অবাক হওয়া গলায় বলল, আমি সত্যি বুঝতে পারছি না রুদ্রিক, ঠিক কি চাই? জানি কোনো রকমে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, রুদ্রিককে নিয়ে ভাবার অনেক সময় তোরা পাবি, আপাতত আমাকে বাড়ি পুষে দিয়াই। দেখ জানি, রুদ্রিক নিজের রাগের মাথায় ফলককে থামিয়ে জানি বলল, আমাকে দয়া করে আপাতত বাড়ি পুষে দিয়াই। রুদ্রিকের সাথে বাকি হিসেব আমি পরে বুঝে নেব। দিয়া ল্যাপটপে টাইপ করতে করতে আপন মনে বলে ওঠে, আপাতত ভাইয়া জরুরি মিটিংয়ে গিয়েছেন, এই সুযোগে একটা সেলফি তুলে নেই। দিয়া কাজের ফাঁকে আরেকটা সেলফি তুলে নেয়। ম্যাম, সারাদিন শুধু সেলফি তুললেই চলবে নাকি কিছু কাজও করবেন? কারো কণ্ঠস্বর শুনে দিয়া পিছনে তাকিয়ে দেখে সুদর্শন একজন দাঁড়িয়ে আছেন। দিয়া শুকনো গলায় বলল, নাকবসা হ্যান্ডসাম অ্যাসিস্ট্যান্ট, আপনি এতক্ষণ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন? কত বড় সাহস আপনার! কথাটা বলে দিয়া কোমরে হাত গুঁজে দেয়। হ্যান্ডসাম নামটা ঠিক আছে, তাই বলে নাকবসা অ্যাসিস্ট্যান্ট? কিছুটা হতাশার সুরেই বলল লাজুক। সিথিকে বিদায় দিয়ে আমি তাকিয়ে দেখে ভার্সিটির কিছুটা দূরে ছোট সাহেব সানগ্লাস পরে তাকিয়ে আছেন। আমি এগিয়ে গিয়ে বলে উঠি, কি এত ভাবছেন? আমার কণ্ঠস্বর শুনে ছোট সাহেব আমার দিকে তাকিয়ে বলে ওঠেন, তুই এখানে কেন? আপনাকে দেখলাম চলে এলাম। মন খারাপ? আমার মন খারাপ তোকে আমি বলেছি? দূর হ সামনে থেকে। ছোট সাহেব দেখেও বোঝা যাচ্ছে তিনি যথেষ্ট রেগে আছেন। আমি কিছুটা আস্তে করে বলে উঠলাম, আপনার কোনো এক কারণে মন খারাপ, তা আমাকে বলে দিতে হবে না, আমি নিজেই বুঝে যাই। ছোট সাহেব হাত দুটো ভাঁজ করে বললেন, তাই সব বুঝিস নাকি? আমাকে বোঝায় তো সহজ না। আমি ওনার চোখের দিকে গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করে বলি, কাউকে বুঝতে হলে তার চোখ গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়। এতে অপর দিকে থাকা মানুষের জমে থাকা সকল লুকিয়ে থাকার কথা খুব সহজে চোখে ধরা দিয়ে দেয়। চোখ কখনো মিথ্যে বলে না। আপনি নিজের ক্ষতগুলো যতই লুকানোর চেষ্টা করুন না কেন, আপনার চোখ ঠিকই ধরা দিবে। ছোট সাহেব নিজের নজর বুলিয়ে ফেললেন। নজর সরিয়ে ফেললে কি চোখের বাসা লুকানো যায় ছোট সাহেব? আমার কথায় ছোট সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, তুই যাবি আমার সামনে থেকে? মশাইয়ের মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে, কিন্তু তাতে কি? কাজল এক্ষুনি তার ছোট সাহেবের মন ভালো করে দিবে। কথাটি ভেবেই আমি চট করে বললাম, ছোট সাহেব একটা জায়গায় যাবেন? প্রমিস, মন ভালো হয়ে যাবে। কোন জায়গায়? এত প্রশ্ন করেন কেন? গেলেই দেখতে পাবেন। তা আমার গাড়িতে যেতে পারবি তো? না মানে আমার গাড়িতে তোর আবার অ্যালার্জি। ছোট সাহেবের কণ্ঠে কিছুটা অভিমান স্পষ্ট। আমি মুচকি হেসে বললাম, আপাতত অ্যালার্জির প্রবলেম হবে না। রুদ্রিককে কাজলের হাসিতে নিয়ে তাকিয়ে থাকে। মেয়েটি এত অদ্ভুত সুন্দরভাবে হাসে কি করে? সুন্দরেরও অনেক প্রকার ধরন আছে, এ মেয়ে অদ্ভুত সুন্দরভাবে হাসে। এই অদ্ভুত হাসি দেওয়ার ব্যাখ্যা দেওয়া বোধহয় রুদ্রিকের সাধ্য নেই। গাড়ি আপন মনে ছুটে চলছে। আমি জানালার পাশে বাহিরের দৃশ্য দেখে যাচ্ছি। ছোট সাহেব নিজের মতো গাড়ি চালিয়ে যাচ্ছেন। এক্ষুনি বোধহয় গোধূলি বেলা পড়বে মনে হয়। আমি হুট করে বলে উঠলাম, গাড়ি থামান। রুদ্রিক জোরে ব্রেক কষে।
কাজল তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। কাজল আসতে এত তাড়াহুড়োর কি আছে? আমি যত সম্ভব নদীর পাড়ে ছুটে এলাম। প্রকৃতির মৃদু বাতাসে নদী সমান তালে বয়ে চলছে। পানিগুলো আমার বড্ড ছুতে ইচ্ছে করছে। আকাশে তাকিয়ে দেখি আকাশটা গোধূলি রঙে রঙিন হয়ে রয়েছে, যেন রঙের উৎসব চলছে। রুদ্রিক গাড়ির পাশে দাঁড়িয়ে গোধূলি উপভোগ করছে, কিন্তু তার দৃষ্টি শুধুমাত্র কাজলের সীমাবদ্ধ। গভীরভাবে পর্যবেক্ষণ করছে কাজলকে। হঠাৎ করে রুদ্রিকের ফোন বেজে ওঠে। রুদ্রিক ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আফজাল শেখ ফোন করেছেন। রুদ্রিক তাড়াতাড়ি করে ফোনটি কেটে দেয়। রুদ্রিক আবারও তাকিয়ে দেখে কাজল নেই। কোথায় গেল কাজল? রুদ্রিকের মনে অজানা ভয় ঢুকে যায়। কাজল কোথায় গেল? রুদ্রিক আশেপাশে তাকিয়ে কাজলকে খুঁজতে শুরু করলো। রুদ্রিক চিৎকারের সুরে বলে ওঠে, কাজল কোথায় তুই? তখনই একটা বাচ্চা পেছন থেকে রুদ্রিকের হাত ধরে বলল, ভাইয়া। রুদ্রিক পেছনে তাকিয়ে দেখে একটা ছোট বাচ্চা ছেলে, পরনে তার ঢিলা ঢালা জামা কাপড়। রুদ্রিক বলে উঠল, কে তুমি? তোমার হাতে কি? আমাকে ভালো আপা পাঠাইছে এবং কইয়াও দিছে আপনারা আইসক্রিমটা দেওয়ার লাইগা। আপাই আমার দোকানে বইয়া আছে, আপনিও আয়সা পড়েন। ছোট বাচ্চাটা দুটো আইসক্রিম বের করে রুদ্রিকের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। রুদ্রিক আইসক্রিম হাতে নিয়ে এগিয়ে যায় পিচ্ছে সেই দোকানে। হ্যাঁ, কাজল বসে আছে সেই দোকানে। কাজলকে দেখে এখন কিছুটা হালকা লাগছে রুদ্রিকের। কত বড় দায়িত্বহীন মেয়েটা, কত ভয় পেয়েছিল সে। মেয়েটা কি একবারও বুঝে না কাজলকে এবার ধমক টমক দিবে? কথাটি ভেবেই রুদ্রিক এগিয়ে গেল, কিন্তু মুহূর্তের জন্য রুদ্রিকের চোখ জোড়া যেন নিষ্পলকভাবে আটকে গেল কাজলের দিকে। কাজল বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে, মুখ একেবারে ভরে গেছে আইসক্রিম দিয়ে। কাজলের গোলাপের মতো লাল গালে আইসক্রিম লেগে গিয়েছে। রুদ্রিক শুকনো ডোক গিলে মনে মনে বিড়বিড় করতে থাকে, তুই ভয়ঙ্কর হরণকারী, তুই সব। হ্যাঁ হ্যাঁ কাজল, তুই ভয়ঙ্করী। গালে কিছুর স্পর্শ পেয়ে আমি পাশে তাকিয়ে দেখি ছোট সাহেব টিস্যু পেপার দিয়ে আমার গাল পরিষ্কার করে দিচ্ছেন। আমি নড়ে চড়ে উঠতে উনি ধমকে বললেন, ডোন্ট মুভ। মুখ কি করেছিস দেখেছিস? তুই কি বাচ্চা? হ্যাঁ। কথাটা বলে উনি আমার আরো এগিয়ে যত্ন সহকারে টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে দিতে থাকেন। আমি খোলা চুল হওয়ায় ওনার মুখে সব গিয়ে পড়েছে। আমি ওনার শুধু কার্যকলাপ দেখেই যাচ্ছি। উনি আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে দূরে সরে যান। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলেন, তুই আমাকে না বলে কেন চলে এসেছিস? জানিস আমি কত। বাকি কথাটুকু বলতে গিয়ে উনি থেমে যান। ভয় পেয়েছিলেন বুঝি? আমার প্রশ্নে উনি কিছুটা থতমত খেয়ে বলেন, আমি আবার কিসের ভয় পাবো? রুদ্রিক শেখ কোনো কিছুর ভয় পায় না, হয়তো আমাকে হারানোর ভয় পেয়েছিলেন। উনি আমার কথায় উঁচু গলায় বললেন, তোকে হারানোর ভয় আমি পাবো কেন? তুই কে আমার? তোর যা ইচ্ছে হোক, আই ডোন্ট কেয়ার। তুই শুধু আমাদের বাড়ির সামান্য ড্রাইভারের মেয়ে। ছোট সাহেব, কোনো কোনো সময় সামান্য মানুষ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমার জীবন বড়ই অদ্ভুত। আমাদের জীবনে কিছু মানুষ অপ্রত্যাশিতভাবে কেউ হয়ে ওঠে। কেউ বলতে ঠিক কাকে বোঝাতে চাইছিস? আমি মুচকি হেসে বললাম, আপাতত না বলাই থাক। আপনার হাতের আইসক্রিমটা তো গলে যাচ্ছে, খেয়ে নিন। আইসক্রিম খেলে একটু হলেও মাথার রাগ কমবে মনে হয়। কি বললি তুই? কথাটা বলে উনি আইসক্রিমে কামড় বসান। না মানে কি জানি বাবা, আপনার যা রাগ, আমার মনে হয় না এটুকুনি আইসক্রিম খেলে আপনার মতো বদমেজাজের মাথার রাগ কমবে। উনি আমার দিকে শাসিয়ে কণ্ঠে বললেন, কাজল তুই কিন্তু বড্ড বেশি করছিস। ওনার কথার মাঝে আমি বলে উঠি, আজকে গোধূলিটা বড্ড সুন্দর, তাই না? উনি মাথা নাড়িয়ে বলে উঠল, তোর কি গোধূলি বড্ড ভালো লাগে? নদীর পাশে বসে গোধূলি দেখায় এক আলাদা সৌন্দর্য আছে। আমার কাছে এই জায়গাটা বড্ড পছন্দের। সত্যি আজকের গোধূলিটা বড্ড সুন্দর। নদীর স্বচ্ছ জল, সূর্য রশ্মির নিবিড় সক্ষতায় জলমল করে স্রোত, কখনো জোয়ার কখনো ভাটা, মন মিশে একাকার হয় এই রূপালী জলে। আর সময়টা যদি পড়ন্ত বিকেল হয় তাহলে তো কথাই নেই। পড়ন্ত বেলায় পশ্চিম আকাশে তেজ কমে যাওয়া সূর্যটা নদীর জলে ছড়িয়ে দেয় রক্তবর্ণ আভা। আমি দোকানের পাশে থাকা গিটারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠি, এই গিটার কাদের? আমার কথা সেই পিচ্ছি দোকানদার ছেলে হুট করে বলে উঠল, ভালো আপা জানেন, আজকে না একখান গিটার পাইছি, কারা জানি রাইখা চলে গেছে। এটা দিয়ে কি করবো বুঝতে পারতেছি না। আমি উঠে দাঁড়িয়ে গিটারটা হাতে নিয়ে চট করে ওনার কাছে গিয়ে বলি, একটা গান গাইবেন? উনি আবার চমকে বললেন, কি বলছিস কি? আমি গান গাইতে পারবো না। আমার একটা অনুরোধ রাখবেন না? কাজলের অনুরোধে কেন যেন ফেলতে পারল না রুদ্রিক। উনি গিটারটা হাতে নিয়ে আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে গাইতে শুরু করলেন, দেখলে তোকে
বদলাই দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময়। সন্ধে হলে বন্ধ করে মনে পড়ে তোরই কথা, এমনই হয়। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। কেন যেন আমার মনে হচ্ছে এই গানটি আমার জন্য। ওনার চোখে গভীর কিছু আছে যা দেখার সাধ্য আমার নেই। আমি আবারও ভাসমান নদীর দিকে তাকালাম। সন্ধ্যা হয়ে এসেছে। দিয়ার কথা লাজুক হতাশা সুরে বলল, হ্যান্ডসাম নামটা ঠিক আছে, তাই বলে নাক বসে অ্যাসিস্ট্যান্ট? দিয়া মুখটা বেঁকিয়ে বলল, আপনি দেখতে মোটামুটি হ্যান্ডসাম, কিন্তু আপনার নাকটা বসা, তাই নাক বসা অ্যাসিস্ট্যান্ট বললাম। ভুল কিছু বলেছি কি? লাজুক দীর্ঘশ্বাস ফেলল। দিয়া বলল, কি হলো, নাক বসা হ্যান্ডসাম অ্যাসিস্ট্যান্ট? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? চলুন একটা সেলফি তুলি। লাজুক মাথা নাড়ল। দিয়া হেসে লাজুকের সাথে একটা সেলফি তোলে। লাজুক জানে দিয়াকে কিছু বলে বোঝানো যাবে না। তার কপালে জুটেছে এক সেলফি পাগল বস। কি আর করবে, কপাল খারাপ হলে যা হয় আর কি। লাজুকের ভাবনার মাঝে দিয়ে দিয়া বলে উঠল, নাক বসা হ্যান্ডসাম অ্যাসিস্ট্যান্ট, আপনি কিন্তু কালকে আমার সাথে শপিংয়ে যাবেন। আমাকে কিন্তু ভুলেও মানা করবেন না, ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার বস। না ম্যাম, আমি আপনাকে মানা করার কে? আপনাকে মানা করার সাধ্য কি আমার আছে? দিয়া হেসে বলল, গুড। সুটকি বসে গভীর মনোযোগ দিয়ে টিভি দেখছে। আমি সুটকির মাথায় টোকা মেরে বলি, তোর না সামনে পরীক্ষা, যা পড়তে বস, এখানে নো টিভি। তখনই বাবা বাড়িতে ঢোকেন। সুটকি নিজের মাথা বুলিয়ে বাবার কাছে গিয়ে কিছুটা নালিশে সুরে বললেন, বাবা দেখো, আপাই শুধু সারাদিন পড়তে বস করে, আমি কিন্তু সারাদিনই পড়ি। কি পড়ো তা তো বোঝাই যাচ্ছে, পাখিবাজ একটা। আমার কথায় বাবা হেসে বলেন, তোমার আপা তো ঠিকই বলেছে মা, সামনে পরীক্ষা, পড়তে তো হবে। কথাটা বলেই বাবা সোজা রান্নাঘরে ঢুকে মায়ের কাছে গিয়ে বললেন, রাহেলা, তুমি আজকে তোমার হাতের স্পেশাল পায়েসটা বানিয়েছ তো? বাবার কথায় মা মাথা নেড়ে বলল, হ্যাঁ বানিয়েছি। মা, আজকে হঠাৎ পায়েস? আমার কথা শুনে বাবা বলে উঠলেন, তুই তো জানিস মা, বড় সাহেবের তোর মায়ের হাতের পায়েস কত পছন্দ। আজকে বড় সাহেব আবদার জোরে দিলেন তিনি তোর মায়ের হাতের পায়েস খাবেন, তাই আর কি তোর মাকে বলেছি পায়েস করতে। মা পায়েস টিফিন বক্সে প্যাক করে বললেন, কাজল তুই বরং গিয়ে পায়েসের বাটিটা নিয়ে শেখ বাড়িতে দিয়ে আয়। আমি সম্মতি স্বরে বলে উঠি, ঠিক আছে মা। রুদ্রিক বাড়িতে এসে সোজা আফজল শেখের মুখোমুখি এসে পড়বে তা হয়তো ভাবতে পারেনি। আফজল শেখ সোফায় বসে আছে, খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে দেখে তিনি যেন শান্তি পান। কতদিন পর ছেলেকে দেখেছেন উনি। ছেলেটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ওনার, কিন্তু আফসোস হচ্ছে, থাকলেও উপায় নেই। রুদ্রিক আফজল শেখকে উপেক্ষা করে উপরে চলে যেতে নিলে আফজল শেখ হতাশা সুরে বললেন, এতদিন পরে আমাদের দেখা হলো, কিন্তু তুমি আমাকে উপেক্ষা করে চলে যাচ্ছ রুদ্রিক। বাবা হিসাবে এইটুকু কি আমার প্রাপ্য নয়? তুমি আমার সাথে একটু হলেও কথা বলবে, কেন এভাবে এড়িয়ে যাচ্ছ? রুদ্রিক পিছনে না ঘুরেই ক্ষিপ্ততা সুরে বলল, নিজেকে আর যাই বলুন, আপনি আমার বাবা হওয়ার যোগ্যতার অতীতে হারিয়ে ফেলেছেন। আপনার সাথে কথা বলা তো দূর, আপনার মতো ঘৃণিত এক লোকের সাথে একই ছাদের নিচে থাকতে ইচ্ছে করছে না। সব থেকে বড় কষ্টদায়ক বিষয় এটাই আমার জন্য। কথাটা বলে রুদ্রিক গটগট করে উপরে চলে যায়। আফজল শেখ বসে পড়ে। বড্ড কষ্ট হচ্ছে ওনার। জেসমিন শেখ এসে আফজল শেখের কাঁধে হাত রেখে বলে উঠল, আপনি ঠিক আছেন তো? আপনি রুদ্রিকের কথা কিছু মনে করবেন না। আফজল শেখ নিজেকে কোনো রকমই ঠিক করে বলে ওঠেন, না না, আমি রুদ্রিকের কথায় কিচ্ছু মনে করিনি, তুমি কিছু চিন্তা করো না। এদিকে শেখ বাড়িতে ঢুকতে ছোট সাহেবের সব কথা আমি শুনে ফেলি। ছোট সাহেবের সাথে একমাত্র ঈশানী মেম সাহেব ছাড়া কারো তেমন ভালো সম্পর্ক নেই এটাই জানতাম, কিন্তু ছোট সাহেব কেন বড় সাহেবকে এত বেশি ঘৃণা করে? কি হয়েছিল তাদের অতীতে? ছোট সাহেব, আপনার কি এমন কষ্ট? খুব করে জানতে ইচ্ছে করে। সাহেব গটগট করে উপরে চলে গেলেন। মনের কথাটা মনে চেপেই রাখলাম। ছোট সাহেবের কথায় তীব্র কষ্ট রয়েছে। অতীতে এমন কিছু হয়েছিল যার জন্য ছোট সাহেব প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন, এমনকি এবারই সকলেই কষ্ট পাচ্ছে। কি এমন হয়েছিল অতীতে? আমাকে জানতেই হবে। আমার ভাবনার মাঝে বড় মেম সাহেব বলে উঠলেন, কাজল মা, কখন এলে তুমি? এই তো মাত্রই এলাম। কথা বলে আমি এগিয়ে গিয়ে টিফিন বক্সটা বড় সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলে উঠলাম, বড় সাহেব, মা আপনার জন্য পায়েস পাঠিয়েছে। বড় সাহেব টিফিন বক্সটা নিয়ে খুশি হয়ে বললেন, আমার কাজল মা আমার জন্য পায়েস নিয়ে এসেছে, খেতে তো হবেই, আমার যথেষ্ট পছন্দের। মতিউর বলেছে তাই না? সত্যি, আমার সব কিছুর খেয়াল রাখে মতিউর। আমি মুচকি হাসি দিলাম। বড় সাহেবের কথার মাঝে বড় ম্যাম সাহেব বলে উঠল,
শুধু কথাই বলবেন? খেয়ে নিন, দিয়ে চলে আসলে কিন্তু খেতে পারবেন না। বড় সাহেব চামচ নিয়ে খুব তৃপ্তি সহকারে খেয়ে বললেন, এই না হলে পায়েস? বাবির হাতে পায়েস মানেই বেস্ট। এখানে কি হচ্ছে? দিয়ার কণ্ঠস্বর শুনে আফজাল শেখ তাড়াতাড়ি পায়েসের বাটি সরিয়ে ফেলেন। না না, তেমন কিছু না। বড় সাহেবের কথায় দিয়া পিপি আমাকে দেখে বলে উঠল, আরে কাজল, তুই কখন এলি? আচ্ছা এসেছিস যখন চল সবাই মিলে একটা সেলফি তুলি। কিন্তু তার আগে এটা বল, তুই আমাকে দেখে কি লুকালে ভাইয়া তুমি? বড় সাহেব কিছুটা ঘাবড়ে গিয়ে বললেন, আমি তো কিছু লুকাইনি। দিয়া পিপি এগিয়ে গিয়ে চট করে পিছন থেকে টিফিন বক্সটা বের করে ফেলে। ব্রুকুসকে বলল, তুমি পায়েস খাচ্ছিলে? কাজল, তুই এনেছিস তাই না? আমি আমতা আমতা করে বলে উঠি, আসলে পিপি। দিয়া পিপি বড় ম্যাম সাহেবের দিকে তাকিয়ে বললেন, তুমিও দিয়ে দিলে? জানো না ভাইয়া সুগার আছে? এখন এই পায়েস আমার। কাজল, তোকে বলে দিচ্ছি, এরপর থেকে পায়েস করলে আমাকে দিবি। বড় সাহেবের মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি মুখটা গোমড়া করে আছেন, কিন্তু দিয়া পিপি বেশি তৃপ্তি নিয়ে খেয়ে যাচ্ছেন। ভাই বোনের কাণ্ড দেখে বড় ম্যাম সাহেব মিটিমিটি হেসে যাচ্ছে। আমার বেশ ভালোই লাগছে। সবাই কত ভালো। এই সুখী পরিবারের অংশ হয়েও ছোট সাহেব সকলের থেকে অনেকটা দূরে। কেন এত দূরত্ব তাদের? এদিকে রুদ্রিক নিজের রুমে ঢুকে নিজের গায়ের শার্টটা খুলে ছড়ে দেয়। রাগে তার শরীর কাঁপছে। রুদ্রিক এগিয়ে গিয়ে আলমারি থেকে একটি ছোট ছবির ফ্রেম সযত্নে বের করে নেয়। তারপর নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নেয়। রুদ্রিক আনমনে বেড়বেড় করতে থাকে, তুমি আমার থেকে এতটা দূরে শুধুমাত্র ওই ঘৃণিত লোকের জন্য। রুদ্রিকের বুকে অসম্ভব কষ্ট হচ্ছে। বারবার আফজাল শেখকে দেখলে সে পুরনো ক্ষততা জেগে ওঠে। বেশি ওঠে অতীতে আফজাল শেখের করা সে ভয়ঙ্কর কর্ম। এ বাড়িতে সে কবেই চলে যেত, কিন্তু তার ঈশানী পিপির জন্য সে এ বাড়িতে এখনো রয়েছে। কিন্তু এ বাড়িতে থাকলে সে কষ্টগুলো আবারও জেগে ওঠে। অজান্তে রুদ্রিকের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সিথি লুকিয়ে দেখে তার ভাইও কেমন করে যেন বিছানায় বসে আছে, মাথায় হাত দিয়ে। এভাবে রুদ্রিককে দেখতে মোটেও ভালো লাগছে না সিথির। সে ভিতরে যাবে কিনা সে দ্বিধায় ভুগছে সিথি। তার তো রুদ্রিকের ঘরে যাওয়ার অনুমতি নেই, কিন্তু তাও সিথির মন মানছে না। হুট করে রুদ্রিকের ফোনের মেসেজ অপশন বেজে ওঠে। তাতে স্পষ্ট লেখা, স্যার, ওরা আপনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছে। আপনি কি আজকে আসবেন? রুদ্রিক তাড়াতাড়ি রিপ্লাই করে বলে ওঠে, আপনি ওদের বলে দিন আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। ঠিক আছে স্যার। রুদ্রিক পরম যত্নে ছবির ফ্রেমটা বিছানার উপর রেখে ওয়াশরুমে চলে যায়। রুদ্রিক যাওয়ার সাথে সাথে সিথিও লুকিয়ে লুকিয়ে রুমে ঢুকে পড়ে। উদ্দেশ্য ছবির প্রেমী ঠিক কার ছবি তা দেখে ফেলা। কি এমন ছিল ওই ছবিতে যার জন্য তার ভাইও মতো মানুষের চোখ থেকে পানি বেরিয়ে গেল? কথাটা ভাবতে ভাবতে সিথি এগিয়ে গেল বিছানার উপর ছবির ফ্রেমটা দেখতে যাবে। তখনই কারো ঝাঁঝালো কণ্ঠ কানে আসে, তুমি আমার ঘরে কেন এসেছ? আমার রুমে প্রবেশ করার সাহস পেলে কোথায় তুমি? সিথি পিছনে ঘুরে দেখে রুদ্রিক তার দিকে তাকিয়ে আছে। সিথি কাঁপা কাঁপা গলায় বলল, আসলে ভাইও? আবার ভাইও? তোমাকে বলেছি না আমাকে ভাইও বলে না ডাকতে? কথা কি কানে যায় না তোমার? ধমকে শিরোয় বলল রুদ্রিক। রুদ্রিকের ধমকেই কেঁপে উঠল সিথি। রুদ্রিক আবারও ধমকে বলে উঠল, গেট আউট অফ মাই রুম রাইট নাও অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ ইন দিস রুম। সিথি অসহায় মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আমার ভাবনার মাঝে বড় মেম সাহেব বলে উঠলেন, তা কাজল, তুমি কি সিথির সাথে দেখা করবে না? আমি সম্মতির সাথে বলি, হ্যাঁ, আমি বরং দেখা করে আসি। কথাটা বলে আমি উপরের দিকে পা বাড়ালাম। সিঁড়িতে পা রাখতে ঈশানী ম্যামের সাথে আমার ধাক্কা লেগে যায়। উনি কিছুটা তাড়াহুড়ো করে প্রবেশ করেছিলেন, যার পরে আমার সাথে ধাক্কা লেগে গেছে। আমি সরি বলতে উনি রাগান্বিত সুরে বলে ওঠেন, ইউ ব্লাডি, ভালো করে দেখে চলতে পারো না? ধাক্কা তো আপনি আগে দিয়েছেন ঈশানী ম্যাম, আমি দেইনি। আমার সোজা সাপটা কথায় উনি আরও বেশি রেগে গিয়ে বললেন, অসভ্য মেয়ে একটা। জানো তুমি কার সাথে কথা বলছো? ড্রাইভারের মেয়ে হয়ে মালিকের সাথে তর্ক করো? আমি মুচকি হেসে বললাম, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি উচিত কথা বলার সময় কে মালিক কে ড্রাইভার এসব দেখি না। ঈশানী ম্যাম বলছে, বড্ড বেশি কথা বলছো তুমি। ছোটবেলা থেকে আমার একটু বেশি কথা বলার অভ্যেস, কি করব ম্যাম বলুন? ঈশানী ম্যাম বোধহয় আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু গড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি চলে যান। যাওয়ার আগে তিনি আমাকে কিছুটা শাসিয়ে বললেন, তোমাকে তো আমি পরে দেখে নিব। আমি আর কিছু না ভেবে উপরের দিকে চলে যাই। আসলে ওনার স্বভাব সম্পর্কে এই 2 বছরেই আমি খুব ভালো করে পরিচিত হয়ে গিয়েছি। উপরে আসতেই সিথির গোমড়ো মুখ দেখে আমি বলে উঠলাম, কি হয়েছে তোর? এভাবে মুখ গোমড়া করে আছিস কেন? সিথি নিজেকে কোনো রকমের স্বাভাবিক করে বলে উঠল, তেমন কিছু না কাজল। আচ্ছা কাজল, তুই একটু ভাইয়ার রুমে যাবি? না মানে ভাইয়াকে দেখে মনে হচ্ছে ভাইয়া এক কষ্টে আছে। আমি যাই, তুই বরং একটু যা।
আমি আস্তে করে বলে উঠলাম, সিথি। সিথি আমার ডাক শুনে পেছনে ফিরে বলল, কি বলবি বল। তুই তোর ভাইকে খুব ভালোবাসিস তাই না? সিথির চোখ বেয়ে নোনা জল বেয়ে পড়ল। কোনো রকমে কাঁপা গলায় বলল, খুব বাসি। কথাটা বলেই সিথি শুকনো মুখ নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। সিথি তার ভাইকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু বিশাল দূরত্ব তৈরি হয়ে গিয়েছে তাদের মাঝে। এবারে সবকিছু যেন খুব বড় একটা রহস্য রয়েছে, যার জন্য ছোট সাহেবের সাথে বাড়ির সদস্যদের মধ্যে বড় একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। আমি সিথির কাছে তার ভাইকে ফিরিয়ে দিব, কিন্তু তার আগে আমাকে ছোট সাহেবের কষ্টের কারণটা খুঁজে বের করতেই হবে। রুদ্রিক তাড়াতাড়ি করে একটি নেভি ব্লু স্লিভস কটনের শার্ট গায়ে জড়িয়ে নেয়। দুর্ভাগ্যবশত শার্টের বাটন একটি খুলে যায়। রুদ্রিক বিরক্তি হয়ে শিট বলে কাবার্ড খুলতে নিলে কেউ বলে উঠল, আমি শার্টের বাটনটা লাগিয়ে দেই। রুদ্রিক পেছনে তাকিয়ে দেখে কাজল হাত বাজ করে তার দিকে তাকিয়ে আছে। নো থ্যাঙ্কস। বাট কখন এলি? কিছুক্ষণ আগেই বড় সাহেবের জন্য পায়েস নিয়ে এসেছিলাম। রুদ্রিক চোখ মুখ শক্ত করে বলে উঠল, তাহলে এখানে কেন এসেছিস? যা, তোর বড় সাহেব আর মেম সাহেবের কাছে যা। আমি কিছুটা হেসে ওনার রুমে ঢুকে ড্রয়ার থেকে একটা সুই সুতার বক্স বের করে নিলাম। আসলে এই ঘরে কোন জিনিস ঠিক কোথায় থাকে তাই 2 বছরে ভালো করেই আমার জানা হয়ে গিয়েছে। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কর্মকাণ্ড দেখছেন। তোকে বললাম না যেতে, এক্ষুনি যা বলছি। আমি দাঁত বের করে হেসে বললাম, আপাতত যাচ্ছি না, আমি একে আপনার শার্টের বাটন লাগিয়ে দিব, তারপর যাব। তুই কি আমার একটাও কথা শুনবি না? ওনার কথার মাঝে আমি এগিয়ে গিয়ে ওনার শার্টের বাটনে সুইটা ঢুকিয়ে সেলাই করতে করতে বলে উঠলাম, আমি আপনার কথা ঠিক কবে শুনেছিলাম মনে পড়ছে না। ও আচ্ছা, তাই না? তাই। তখনই ওনার ফোনটা আবার বেজে ওঠে। আমি তাকিয়ে দেখি ডোনা নামটা বেশি উঠছে। নির্ঘা ওনার কোনো গার্লফ্রেন্ড হবে, হয়ে গিয়েছে, এবার সরে যা। কথাটা বলে উনি ওনার বিছানার কাছে ফোনটা হাতে নিতে আমি খপ করে ফোনটা হাতে নিয়ে রিসিভ করার সাথে সাথে কেউ বলে উঠল, হ্যালো রুদ্রিক ডার্লিং। সরি, এখানে কোনো ডার্লিং ফার্লিং নেই, আমি রুদ্রিক সাহেবের গার্লফ্রেন্ড। উনি আমার সাথে এখন ব্যস্ত আছেন, দয়া করে ফেব্রুয়ারি মাসের 31 তারিখে ফোন করিয়েন। কথাটা বলে আমি হাসতে হাসতে ওনার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলি, এই নিন আপনার ফোন। উনি ফোনটা হাতে নিয়ে বাঁকা হেসে আমার কাছে এসে আমার দিকে খানিকটা ঝুঁকে বলে উঠলেন, ফোনে কি যেন বলেছিলি, তুই আমার গার্লফ্রেন্ড? ওনার আড়ষ্ট কণ্ঠটা শুনে আমার শরীর কেমন করে যেন মিয়ে গেল। উনি মুখটা আমার দিকে আরেকটু এগিয়ে নিয়ে নেন। কাজলের বিতু বিতু চেহারা দেখে ঠোঁট কামড়ে হেসে বলল, আচ্ছা কাজল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে কি হয় জানিস? আমি চোখ বড় বড় করে তাকালাম ওনার দিকে। ছোট সাহেব আমার গাল ধরে হয়তো আরেকটু কাছে নিয়ে আসবেন, তার আগে আমি কিছুটা মেকি রাগ দেখিয়ে বলে উঠলাম, দূরে সরুন বলছি। আপনি জানি কেমন ছোট সাহেব, এতগুলো গার্লফ্রেন্ড আপনার, নিজেও বোধহয় জানেন না আপনার ঠিক কতগুলো গার্লফ্রেন্ড। উনি স্বাভাবিকভাবে বললেন, বেশ করেছি, আমার যত ইচ্ছে আমি তত গার্লফ্রেন্ড বানাবো, তাতে তোর কি? ওকে, তাহলে আমিও ভালো করেছি। এখন দেখবেন ওই মেয়ের সাথে আপনার ব্রেকআপ কনফার্ম। আমার তো মনে হয় ওই মেয়ে এতক্ষণে কলা গাছের সাথে ফাঁস লাগিয়ে মরে পড়ে আছে। উনি হুহা করে হেসে ওঠেন, যাকে বলে খিলখিল করে হাসা। যা ওনার খিলখিলানো মনোমুগ্ধকর বাঁকা দাঁতের হাসিতে আমার মনে ভালো লাগার এক বীজ বপন হলো। কে জানে কিভাবে কি হলো, ওনার হাসির শব্দ পুরো রুমটাকে যেন অন্যরকম খুশির আমেজে পরিপূর্ণ করে ফেলেছে। আমিও হেসে বলে উঠলাম, এভাবে হাসি খুশি থাকলেই আপনাকে বড্ড ভালো মানায় ছোট সাহেব। সবসময় হাসি মুখে থাকুন, কষ্ট আপনাকে একটুও মানায় না ছোট সাহেব। ছোট হাসি হাসি থামিয়ে দম ছাড়া কণ্ঠে বললেন, আমি তো সবসময় ভালো থাকি, এই তো ফ্রেন্ডসদের নিয়ে নাইট ক্লাব নিয়ে দিব্যি মস্তিতে আছি। আপনার ভিতরে একটা চাপা কষ্ট আছে ছোট সাহেব, যা আপনার হাসির পিছনে লুকিয়ে আছে। উনি আয়নার সামনে গিয়ে নিজের শার্টের কলার ঠিক করতে করতে চুলের স্পাইক করতে করতে বললেন, রাফসান শেখ রুদ্রিকের কোনো কষ্ট নেই, দুঃখ নেই। একটা কথা কি জানিস কাজল, জীবনটাকে এসব দুঃখের কষ্টের সাগরে না ভাসিয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। ওনার কথা বলার মাঝখানেই ওনার ফোনটা বেজে ওঠে। উনি রিসিভ করে বলল, আমি আসছি। উনি তড়িঘড়ি করে কোথায় যেন চলে গেলেন। ক্লাবে গেলেন? আমার মনে হচ্ছে না, বিষয়টা আসলে দেখতে হবে। কথাটা ভেবে আমি ওনার পিছনে যেতে নিলে সিথি পিছন থেকে বলে উঠল, তুই কোথায় যাচ্ছিস কাজল? ছোট সাহেব কোথায় যাচ্ছে তা আমাকে দেখতে হবে। প্রতিদিনের মতো ক্লাবেই যাবে? না সিথি, আমার মনে হচ্ছে উনি অন্য জায়গায় গিয়েছেন। তুই একটা কাজ কর, সাদিভাইকে গিয়ে কল কর। লাজুক রান্নাঘরে ঢুকে ভাতের হাঁড়ি বসিয়ে দেয়। লাজুক নিজের ফ্ল্যাটে একাই থাকে, মা থাকেন গ্রামে।
একা থাকার সুবাদে নিজের রান্নাটা নিজেকেই করতে হয় তার। বয়স 32-এর কোটায় পৌঁছালেও সে অবিবাহিত, কিন্তু মা বিয়ে কর বাবা বলে তার কান জ্বালাপাড়া করে দিয়েছে। যদিও সে আপাতত বিয়ে করতে রাজি নয়, তার ভাবনার মাঝে মেসেজের টুনটান শব্দ বেজে ওঠে। দিয়ে মেসেজ পাঠিয়েছে, কালকে শপিংয়ে যেতে ভুলে যাবেন না কিন্তু। কালকে কিন্তু অনেক সেলফি তুলবো, ওকে? নাকবোসা হ্যান্ডসাম অ্যাসিস্ট্যান্ট, ওকে বাই। দিয়ার মেসেজ পড়ে লাজুক হেসে বলল, দিয়া ম্যাম, আপনি সত্যি অন্যরকম, সেলফি পাগলি। আমি সাদি ভাইয়া ও সিথি গাড়িতে বসে আছি। সাদি ভাইয়া ড্রাইভ করছেন, সিথি নখ কামড়াচ্ছে। সাদি ভাইয়া ক্লাবে খবর নিয়ে জেনেছেন উনি ক্লাবে যাননি, কিন্তু কোথায় গিয়েছেন সেই উত্তরই আমাদের অজানা। আমার ভাবনার মাঝে সাদি ভাইয়া বলে উঠল, সবার কাছেই খবর নিলাম, রুদ্রিক কোথাও নেই। সিথি কিছুটা উত্তেজিত হয়ে বলল, তাহলে কোথায় গেল ভাইও? আমার কিন্তু বড্ড চিন্তা হচ্ছে। আমি সিথিকে থামিয়ে বললাম, আমাদের আগে জানতে হবে উনি ঠিক কোথায় গিয়েছেন। ফোনে উনি কাকে বললেন ওয়েট করতে, কিন্তু কাকে করতে বলল? কিন্তু আমরা কি করে জানবো রুদ্রিক কোথায় গেল? সাদি ভাইয়ের প্রশ্নে আমিও কিছুটা চিন্তিত হই। তখনই আমি খেয়াল করি ছোট সাহেবের গাড়ি আমাদের গাড়ির সামনে দিয়ে চলে গেল। আমি চিল্লিয়ে বললাম, সাদি ভাইয়া, ওনার গাড়ি, তাড়াতাড়ি ফলো করুন। সাদি ভাইয়া আমার কথায় গাড়ি ঘুরিয়ে ফেলল। আজকে জানতেই হবে উনি ঠিক কোথায় যান। কিছুক্ষণ পরে ওনার গাড়ি গিয়ে থেমে যায়। উনি গাড়ি থেকে বেরিয়ে এমন এক জায়গায় প্রবেশ করে যা দেখে আমরা তিনজন স্তব্ধ হয়ে গেলাম। ছোট সাহেব গাড়ি থেকে বেরিয়ে কিছু শপিং ব্যাগ হাতে নিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আমরা তিনজনও লুকিয়ে লুকিয়ে ওনার পিছন পিছন চলে গেলাম। বাড়ির সামনে আসতে বাড়ির নাম মায়াকুঞ্জ দেখে আমার মনে এক অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হলো। বাড়িটার আশেপাশে গাছপালা দিয়ে পরিপূর্ণ। বেশ সুন্দরভাবে পরিপাটিভাবে বাড়িটি সাজানো হয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে। সাদি ভাইয়া অবাকে সুরে বললেন, এ বাড়িতে রুদ্রিক এসেছে কেন? এ বাড়িতে রুদ্রিক আসে না, তা তো আমরা কেউ জানি না। আমিও তাই ভাবছি সাদি ভাইয়া, ভাইও হঠাৎ এখানে কেন এলো? শীতের কথার মাঝে আমি বলে উঠলাম, এখানে দাঁড়িয়ে থাকলেই কি আমরা উত্তর পাবো? আমাদের তো ভিতরে যেতে হবে এবং দেখতে হবে আসল ব্যাপারটা কি। আমার কথায় সিথি এবং সাদি ভাইয়া দুজনেই মাথা নাড়ালো। তখনই আমাদের কানে বাচ্চাদের হৈ হুল্লোড়ের শব্দ ভেসে উঠল। আমি তিনজন সঙ্গে সঙ্গে শত দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই যেন তিনজন স্তব্ধ হয়ে গেলাম। বাড়ির দক্ষিণ দিকে একটি ছোট্ট বাগানে ছোট সাহেবের কিছু ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে খেলাধুলা করছেন। শপিং বক্স থেকে নানান রকম চকলেট আইসক্রিম এনে বাচ্চাদের মাঝে তিনি বিলিয়ে দিচ্ছেন। বাচ্চারাও পরম আনন্দে চকলেট আইসক্রিম খেয়ে নিচ্ছে। আমরা তিনজন ঠিক কি রিয়েক্ট করবো তা বুঝতে পারছি না। আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে একজন মধ্যবয়স্ক করে মহিলা এগিয়ে এসে বললেন, তোমরা কে বাবা? সাদি ভাইয়া কিছুটা চমকে বলেন, না মানে আসলে আমি রুদ্রিকের বন্ধু। আপনি কে? বৃদ্ধ মহিলাটি থমথমে গলায় বললেন, আমি এখানে বাচ্চাদের দেখাশোনা করি। তোমরা এখানে এসেছো কেন বাবা? যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও এখান থেকে। কিন্তু কেন? সিথির প্রশ্নে উনি বললেন, রুদ্রিক বাবা চায় না কেউ এ বাড়ি সম্পর্কে কিছু জানুক। রুদ্রিক বাবা বড় ভালোবাসা নিয়ে ছোট ছোট বাচ্চাদের জন্য এই বাড়িটি তৈরি করেছেন। রুদ্রিক বাবা যদি জানে তোমরা এখানে এসেছো, তাহলে সত্যি খুব রাগ করবে। তাই বলছি তোমরা চলে যাও। রুদ্রিক এই বাড়ি তৈরি করেছে মানে? এই বাড়ি রুদ্রিকের? হ্যাঁ বাবা, রুদ্রিক বাবা খুব ভালোবাসে এই বাড়ি তৈরি করেছে। আপনি আমাদের আরো কিছু বলবেন এই বাড়ি সম্পর্কে প্লিজ দিদুন? আমাদের জানাটা খুব জরুরি। বৃদ্ধ দিদুন হয়তো আমার কথা ফেলতে পারেনি, তাই বললেন, কিন্তু আমাকে আগে রুদ্রিক দাদুভাইয়ের কাছে গিয়ে অনুমতি নিতে হবে। কিন্তু তোমরা যখন বলছো তাহলে ভিতরে চলো। আশা করি রুদ্রিক বাবাকে তোমরা সামলে নিবে। সাদি ভাইয়া নিজের চশমাটা ঠিক করতে করতে বললেন, দিদুন আপনি চিন্তা করবেন না, কাজল এসেছে শুনে রুদ্রিক মানা করতে পারবে না। আপনি আমাদেরকে নিয়ে চলুন। ঠিক আছে, তাহলে ভিতরে চলো। সিথি কিছুটা নিচু স্বরে বলল, আমি যেতে পারবো না, তুই তো জানিস কাজল, ভাইও আমাকে দেখলেই রেগে যাবে। তাহলে এখন কি হবে? আমার কথা শুনে সাদি ভাইয়া কিছুক্ষণ ভেবে চট করে বললেন, কাজল তুমি বরং দিদুনের সাথে যাও, জেনে নাও এই বাড়ির ঠিক রহস্য। আমরা দুজন বরং বাইরে গাড়িতেই অপেক্ষা করব। আমি সম্মতি দিয়ে বললাম, তাহলে ঠিক আছে। তাহলে দিদুন আপনি কাজলকে নিয়ে ভিতরে যান, আমরা এখানেই অপেক্ষা করব। ঠিক আছে তাহলে দিদিভাই কাজলকে উদ্দেশ্য করে বলল, ভিতরে চলো। কথাটা বলে উনি বাগানের দিকে চলে গেলেন, কিন্তু আমাদের মাথায় ঘুরছে বিভিন্ন প্রশ্ন। এদিকে রুদ্রিককে দেখে ছোট্ট মুস্কান দৌড়ে এসে রুদ্রিকের কোলে বসে পড়ল। মুস্কান আদো আদো গলায় বলল, বয়ফ্রেন্ড তুমি এসেছ, আমার চকলেট কই? রুদ্রিক ছোট্ট মুস্কানের গালে চুমু খেয়ে একটা বড় চকলেটের বক্স দিয়ে বলল,
তা আমার ছোট্ট গার্লফ্রেন্ডের জন্য চকলেট না এনে কি আমি পারি? মুস্কান খিলখিল করে হেসে উঠল। রুদ্রিক মুস্কানকে ভালোবেসে ছোট্ট গার্লফ্রেন্ড। মুস্কান এ বাড়ির সব থেকে ছোট সদস্য। এখানে সব বাচ্চাদের বয়স 5 থেকে 8 বছরের মতো হলেও মুস্কানের বয়স 4 বছর। রুদ্রিকের সব থেকে আদরের মুস্কান। তখনই তিয়াশা, এবারের সার্ভেন্ট, এসে বলল, ভালোই হয়েছে স্যার আপনি এসে পড়েছেন, ওরা তো আপনাকে ছাড়া খাচ্ছিলই না। রুদ্রিক হেসে বলল, তুমি গিয়ে সব খাবার রেডি করো, আমরা একসাথে খাবো। কি বলো ছোট্ট গার্লফ্রেন্ড? মুস্কান সহ সকল বাচ্চারা ইয়াহু বলে ওঠে। রুদ্রিক মুস্কানকে কোলে নিয়ে বলল, তো আমরা সবাই এখন খেয়ে তারপর অনেক খেলবো, ঠিক আছে? ফুলটু রুদ্রিকের হাতের আঙ্গুল ধরে বলল, ভাইয়া আমাদের সাথে থাকবে তো? রুদ্রিক হেসে বলল, অবশ্যই আমার পাল্টু বাবু, যখন বলেছে তখন তো থাকতে হবেই। তার আগে সবাই লক্ষ্মী মতো খেয়ে নিব, ওকে? সবাই একসাথে ওকে বলল। আমিও দিদুন দূর থেকে ছোট সাহেব ও বাচ্চাদের দেখে যাচ্ছি। কত খুশি ছোট্ট সাহেব। এই ছোট সাহেব কে আজকে সত্যি আমার অচেনা লাগছে। রাগী অহংকারী ছোট সাহেবকে নিয়ে অনাথ বাচ্চাদের এত ভালোবাসেন, ওদের সাথে এতটা আনন্দ করেন। এই জন্য আমি অন্য এক ছোট সাহেবকে আবিষ্কার করলাম। আমি প্রাপ্তির একটা হাসি হাসলাম। মায়াকুঞ্জ বাড়িটি এক প্রকার অনাথ আশ্রমও বলা চলে, কিন্তু এই বাড়ির প্রত্যেকটি শিশুকে রুদ্রিকের পরম আপনজন। নিজের পরিবারের সদস্যদের মতো আগলে রাখে রুদ্রিক বাবা। তা তো বুঝতেই পারছি। দিদুন আবারও বললেন, বাচ্চারা তো রুদ্রিক বাবা বলতেই পাগল। মাঝে মাঝে তো এদের জন্য রুদ্রিক বাবাকে এখানেই থেকে যেতে হয়। আচ্ছা সেসব বাদ দাও, চলো, যাবে না রুদ্রিক বাবার কাছে? আমি চটজলদি দিদুনকে থামিয়ে বললি, না না দিদুন, আজ আমি আর যাব না। দূর থেকে দেখলাম এটাই অনেক। উনি বরং বাচ্চাদের সাথে আনন্দ করুক। উনি যখন চাইছে না ওনার আশ্রমের ব্যাপারটা কেউ জানুক, তাহলে না জানাই থাকুক। আরেকটা কথা, আপনি ওনাকে বললেন না আমরা এখানে এসেছিলাম? আমি বরং যাই। দিদুন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কি নাম তোমার? কাজল রেখা আফরিন। বাহ, খুব সুন্দর নাম তো। তুমি আর আসবে না এখানে? আমি হালকা হেসে বললাম, আসবো তো, কিন্তু উনি যেদিন নিজের ইচ্ছে আমাকে এ বাড়িতে নিয়ে আসবেন সেদিনই আসবো। কথাটা বলে ওনার দিকে এক পলক তাকিয়ে আসছি বলে বিদায় নিয়ে চলে আসলাম। গাড়িতে সিথি ও সাদি ভাইয়া দুজনেই সব ঘটনা শুনি কিছুক্ষণ থম মেরে আছেন। সিথি বলল, তার মানে ভাইয়া মাঝরাতে বাড়িতে ফিরতো না? কেন ফিরতো না? বাচ্চাদের সাথে থাকতো বলে? আমরা তো ভাবতাম ভাইও নাইট ক্লাবে থাকতো। সাদি ভাইয়া ড্রাইভ করতে করতে বললেন, রুদ্রিকের মায়াকুঞ্জ নামে একটা আশ্রম আছে, আমরা কেউ জানি না কেন? সিথিও তাল মিলিয়ে বলল, আমারও সেই একই প্রশ্ন। ভাইয়ের আশ্রম সম্পর্কে আমরা কেউই জানি না। আশ্রম করার জন্য রুদ্রিক টাকা কোথায় পেল? সাদি বলল, নিশ্চয় ভাইয়া বাপির কাছ থেকে টাকা নেয়নি। তাহলে কি বড় ফুফি দিয়েছে? তোমার ঈশানী ফিফি টাকা দিলে এই খবর তিনি সারা দেশ ব্যাপী ছড়িয়ে দিতেন। 1 টাকা দান করলে মানুষকে মা দেখিয়ে দেন, উনি দেন না। কথাটি বলে সাদি ভাইয়া হুহা করে হেসে উঠলেন। অপরদিকে আমি নিজের মনে আনমনে কিছু একটা ভেবে চলেছি। ছোট সাহেব নিজেকে সকলের সামনে যেভাবে প্রেজেন্ট করেন, আসলে উনি তেমনটা না। ওনার আজকের এই ঘটনা জানার পরে আমার মনে ওনার প্রতি অজস্র সম্মান জন্ম নিল। মনে বয়ে গেল ভালো লাগার এক সুপ্ত অনুভূতি। সেটি অদ্ভুত গলায় বলল, তাহলে ভাইয়া এতগুলো টাকা পেল কোথায়? সেটাই তো রহস্য। আচ্ছা কাজল, তোমার কি মনে হয়? সাদি প্রশ্নের উত্তর না পেয়ে পিছনে ঘুরে দেখে কাজল আনমনে কি যেন ভেবে চলছে। কাজল নিজের আনমনেই হেসে চলছে। সিথি কিছুটা চেঁচিয়ে বলে উঠল, কাজল তুই শুনতে পারছিস? আমি ঘাবড়ে গিয়ে বললাম, শুনতে পারছি না তো। কি ভাবছিস এত তুই কাজল? না মানে, আমার কথার মাঝে সাদি ভাইয়া কিছুটা মজার ছলে বললেন, কাজল মনে হয় রুদ্রিকের কথা ভাবছিল তাই না? সিথিও হেসে বলল, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা কাজল, তুই আমার ভাইয়ার ভাবনায় ডুবেছিলি? তার মানে কি সামথিং? আমি মাথা নিচে করে মিয়ে যাওয়া কণ্ঠে বলি, নাথিং নাথিং, ইউ আর ব্লাশিং। সিথি বলল, আই এম নট ব্লাশিং। কথাটা বলে আমি জানালার দিকে দৃষ্টি ঘুরিয়ে নিলাম। ছোট সাহেবের হাসি মাখা মুখটা বেশি উঠল। আমি মুচকি হেসে চোখটা বন্ধ করে নিলাম। সাদি সিথি একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসল। যা বোঝা তারা বুঝে গিয়েছে। সাদি কিছুটা আস্তে বলে উঠল, এদিক থেকেও সিগন্যাল পেয়ে গেলাম, এখন দুজনকে এক করাটা বাকি। সিথি মাথা নাড়ায়। অন্যদিকে দিয়া শপিং মলে একটার পর একটা সেলফি তুলে যাচ্ছে। লাজুক পড়েছে মহাজালায়। দিয়া সব শপিং ব্যাগ লাজুকের হাতে ধরিয়ে দিয়েছে। এতগুলো শপিং ব্যাগ হ্যান্ডেল করা লাজুকের পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু কি আর করার, তাকেই দিয়ার এত সব অত্যাচার সহ্য করতে হয়।
তখনই দিয়া বলে উঠল, নাক বসে হ্যান্ডসাম অ্যাসিস্ট্যান্ট শুনুন। লাজুক ক্লান্ত স্বরে বলল, জি ম্যাম বলুন। দিয়া নিজের গায়ে একটা শাড়ি জড়িয়ে বলল, এই শাড়িতে আমাকে কেমন লাগবে? লাজুক মুগ্ধ হয়ে বলল, অনেক সুন্দর লাগবে। ভার্সিটির গেটে ঢুকতেই সিথি আমার কাছে এসে বলল, কাজল কনগ্রেস, কালকে তুই গানের অডিশন দিয়েছিলি না, তুই গানের জন্য সিলেক্ট হয়ে গিয়েছিস। সিথির কথা শুনে আমি খুশি হয়ে বলি, সত্যি? রুদ্রিক দূর থেকে কাজলের হাসি মাখা মুখ দেখে বাঁকা হাসছে। তখনই রুদ্রিকের বন্ধুরা এসে বলল, কিরে রুদ্রিক, ডান্স প্র্যাকটিস রুমে যাবি না? আমার দৃষ্টি ছোট সাহেবের দিকে যেতেই আমি মুচকি হাসি দিলাম। কাজলের মুচকি হাসি যেন রুদ্রিকের বুকের স্পন্দন বাড়ানোর জন্যই যথেষ্ট। রুদ্রিক এক পলক কাজলের দিকে তাকিয়ে ডান্স প্র্যাকটিস রুমে চলে যায়। আমাদের কথার মাঝে সাদি ভাইয়া এসে বলল, তোমরা এখানে কি করছো? ডান্স প্র্যাকটিস রুমে চলো। কিন্তু সেখানে গিয়ে আমরা কি করব? আমার প্রশ্নে সিথি বিরক্ত হয়ে বলল, এত প্রশ্ন না করে আমাদের সাথে চল। ডান্স প্র্যাকটিস রুমে রুদ্রিক পড়েছে মহা মুশকিলে। ফাংশনে রুদ্রিক ও জ্যানির কাপল ডান্স পারফরমেন্স করতে হবে, কিন্তু জ্যানি গত 3 দিন ধরে আসেনি। রুদ্রিক ঝাঁঝালো কণ্ঠে বলল, জ্যানি এতটা দায়িত্বহীন কিভাবে হতে পারে? জ্যানি জানে আজকে আমাদের প্র্যাকটিস, তবুও কেন আসেনি? তন্ময় বলল, তুই অন্তত এই কথা বলিস না রুদ্রিক, তুই ওর যা অবস্থা করেছিলি আমরা সবাই দেখেছি। তাছাড়াও মন মেজাজ ভালো না। কার মন মেজাজ ভালো না? সাদি বলল। কথাটা বলে সাদি, কাজল ও সিথি প্রবেশ করলো। সাদিকে দেখে রুদ্রিক ব্রু কুঁচকে বলল, তোরা এখানে কেন এসেছিস? সাদি দাঁত বের করে হেসে বলল, আসলে আমি ভেবেছিলাম আমি আর কাজলও একটা কাপল ডান্স দিব, কেমন হয়? রুদ্রিক দাঁতে দাঁত চেপে বলল, খুব বাজে হয়। সাদি ভাইয়ের কথায় আমি চমকে গেলাম। আমি কিছু বলতে যাব তার আগে সিথি আমাকে চোখ দিয়ে ইশারা করে চুপ করার জন্য। সাদি ভাইয়া আবারও হেসে বলল, সত্যি রুদ্রিক, তুইও খুব ভালো মজা করতে পারিস। মিউজিক অন কর। কথাটা বলে সাদি ভাইয়া আমার দিকে হাত বাড়িয়ে বললেন, লেটস স্টার্ট কাজল। রুদ্রিক রক্তচক্ষু নিয়ে একবার কাজলের দিকে তাকালো আর একবার সাদির দিকে। আমি কি করব বুঝতে পারছি না, তবু হাত বাড়িয়ে দিতে নিলে পেছন থেকে উনি আমার কোমর টেনে ধরে আমাকে নিজের মধ্যে নিয়ে নেন। উনি আমার হাত জোড়া নিজের হাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেললেন। উনি সাদি ভাইয়ের দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, সাদি, তুই পড়ুয়া ছেলে, লাইব্রেরিতে গিয়ে পড়, এসব ডান্সে তোর কাজ নয়। কথাটা বলে উনি আমার কোমর নিজের দিকে আরেকটু টেনে নেন। আমি ওনার বুকে গিয়ে পড়লাম। উনি জোরে বলে উঠলেন, মিউজিক স্টার্ট কর। সঙ্গে সঙ্গে গান বেজে উঠল। কিন্তু তখনই ছোট সাহেব আমার কোমর টেনে নিজের সাথে আমাকে আবদ্ধ করে ফেলেন। রুদ্রিকের এমন কাণ্ডে রুদ্রিকের সব বন্ধুরা অবাক। সাদি মিটি মিটি হাসছে। কাজলের প্রতি রুদ্রিকের এতটা জেলাসির কারণ তারা ঠিক বুঝতে পারছে না। শোভন হাতের গিটারটা রেখে বলল, সত্যি রুদ্রিক কি চায় তা বুঝতে পারছি না। রুদ্রিকের দিনের পর দিন কাজলকে নিয়ে প্রসেসিভ হয়ে উঠেছে। পলকের কথায় তন্ময় সায় দিয়ে বলল, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম সেদিন রুদ্রিক কিভাবে জ্যানির সাথে ব্যবহারটা করলো। 3 দিন ধরে জ্যানি ভার্সিটি তো আসছে না। ইথান কিছুটা ভেবে বলল, আমার মনে হয় রুদ্রিক লাইক কাজল। শোভন চট করে বলল, ইম্পসিবল। রুদ্রিকে যা অবস্থা দেখেছি সব কিছুই পসিবল। ফলকের কথায় শোভন কিছুটা মিয়ে যাওয়া সুরে বলল, আমি আসলে সত্যি বুঝতে পারছি না সামনে যে কি হবে। স্পিকারে হালকা মিউজিকে গান বেজে উঠল। ছোট সাহেব আমার হাতের সাথে নিজের হাত মুষ্টিবদ্ধ করলো। চারদিকে গানের বিভিন্ন স্টেপ করতে থাকেন। আমি ওনার সাথে তাল মিলিয়ে গানের স্টেপগুলো করার চেষ্টা করতে থাকি। তখনই সেখানে জ্যানি চলে আসে। রুদ্রিক ও কাজলকে এতটা কাছে দেখে সে তাড়াতাড়ি দরজার আড়ালে চলে যায়। এই কাজল সামান্য ড্রাইভারের মেয়ের জন্য রুদ্রিক তার গায়ে হাত তুলেছে। জ্যানি নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। প্রচন্ড রাগ হচ্ছে তার এভাবে রুদ্রিক ও কাজলকে একসাথে দেখে। না, জ্যানি এখন কিছুতেই নিজের মাথা গরম করবে না। ঠান্ডা মাথায় যা করার করতে হবে। জ্যানি দূর থেকে তন্ময়, ফলক, শোভন ও ইথানকে ইশারা করে তার সাথে দেখা করতে। জ্যানির ইশারায় তারা সবাই আস্তে আস্তে প্র্যাকটিস রুম থেকে চলে যায়। সিথি ও সাদি মুগ্ধ হয়ে যাচ্ছে দুজনের ডান্স দেখে। কত সুন্দরভাবে দুজন গানের প্রতিটি স্টেপ পূরণ করে যাচ্ছে। সাদি সিথিকে মৃদু ধাক্কা দিয়ে বলে উঠল, তোমাকে আর এখানে থাকতে হবে না, চলো ওদের আপাতত একা ছেড়ে দেই। সিথি মুখটা লুকিয়ে পড়ল। ওদের কত ভালো লাগছে, আর একটু দেখে যাই না। সাদি নিজের চশমা ঠিক করতে করতে বলল, সত্যি সিথি, তোমার আর বুদ্ধি হবে না, এখানে আর কাবাবের হাড্ডি হতে হবে না। চলো আমার সাথে, লাইব্রেরিতে গিয়ে তোমার কিছু নোটস সমাধান করে দিব। পড়ার কথা শুনে সিথি মুখ শুকিয়ে ফেলে। কথাটি বলেই সাদি সিথির হাত ধরে নিয়ে চলে যায়। প্র্যাকটিস রুমে একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। রুমে শুধু কাজল আর রুদ্রিক রয়েছে।
রদ্রিক কাজলকে পিছন দিয়ে ঘুরিয়ে কাজলের গাড়ি নিজের থুতনি রেখে গানের সাথে তাল মিলিয়ে ডান্স করতে থাকে। ছোট সাহেবের স্পর্শে আমার বুকের হার্টবিট থেমে যাবে বলে মনে হচ্ছে। উনি আমার এতটা কাছে কখনো আসেননি। উনি কি বুঝতে পারছেন আমার ভিতরে এক জ্বর বইয়ে যাচ্ছে? হয়তো ওনারও কিছু কিছু ফিলিংস হচ্ছে। গান বেজেই চলছে। আমি ওনার কাঁধে নিজের হাত রেখে গানের সাথে তাল মিলিয়ে ডান্সের স্টেপ করতে থাকি। উনি গানের তাল মেলাতে মেলাতে আমার চোখে গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ভালো লাগার অনুভূতির কত রং কাজল, তাই না? যেমন এই যে ধরো, তোর কাছে এলে আমার অদ্ভুতভাবে ভালো লাগা কাজ করে। এর ঠিক কি কারণ কাজল? আমি ওনার প্রশ্নের ঠিক কি উত্তর দিব বুঝতে পারছি না। মাথা নিচু করে আস্তে করে বললাম, হঠাৎই প্রশ্ন? আমার কথা ছোট সাহেব নিজের বাঁকা দাঁতের হাসি দিয়ে বললেন, এই উত্তরগুলো তুই আমাকে জিজ্ঞেস করছিস কাজল? এর উত্তরগুলো তো তোর জানার কথা। কিছু কিছু উত্তর আমার কাছে থাকে না। এই যে ধরুন, এর উত্তর আমার কাছে নেই। উনি আমার গালে নিজের হাতের আলতো স্পর্শ দিয়ে বললেন, আমার চোখের গভীরে অতলভাবে ডুবে গেলে হয়তো বুঝতে পারবি। তুই তো বলিস চোখ কখনো মিথ্যে বলে না। আমি নিজের দৃষ্টি সরিয়ে ফেলি। উনি আমাকে গানের তালে পেছনে ঘুরিয়ে আমাকে নিজের সাথে মিশিয়ে ফেললেন। ওনার মাথা আমার বুকে গিয়ে ঠেকে যায়। উনি নিজের ঠোঁটটা আমার কানের কাছে নিয়ে ফিস ফিস করে বললেন, তোর নজর সরে গেল কাজল, এর মানে কি আমি ধরে নিব তোর আমার চোখে চোখ রাখার সাহস নেই? আর মানুষ তখনই চোখে চোখ রাখতে পারে না যখন সে কিছু লুকানোর চেষ্টা করে। তুই কি কিছু লুকানোর চেষ্টা করছিস? আমি খানিকক্ষণ চুপ থেকে বললাম, হয়তো নিজের অনুভূতি লুকানোর প্রচেষ্টা করছি। কেন এত বৃথা চেষ্টা? আপনি কেন করেন? উনি কিছুটা অস্থিরতা নিয়ে বললেন, আমি তো নিজের অনুভূতিগুলো ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে বলতেই পারছি না কাজল। অনেক কিছু বলতে চাই আমি, কিন্তু ঠিক কী চাই তা নিজেও বুঝতে পারছি না। মাঝে মাঝে এমন কিছু আচরণ করে বসি, তার সঠিক কারণও আমি জানি না। কথাটি বলে উনি আমার কানে ঠোঁটের আলতো স্পর্শ দিলেন। আমি মৃদু কেঁপে উঠলাম। রুদ্রিক জানে না এই কাজটি সে কেন করলো। রুদ্রিকের দ্রুততার সাথে প্র্যাকটিস রুম থেকে বেরিয়ে গেল। আমি এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছি। ওনার কথাগুলো আমার কানে বাজছে। দিয়া নিজের গায়ে একটা শাড়ি জড়িয়ে বলল, এই শাড়িতে আমাকে কেমন লাগবে? লাজুক মুগ্ধ হয়ে বলল, অনেক সুন্দর লাগবে। তার সাথে যদি আপনি কানে বড় বড় ঝুমকো এবং ঠোঁটে গাঢ় লিপস্টিক পরেন, আপনাকে আরও বেশি সুন্দর লাগবে। লাজুকের কথায় দিয়ে কিছুটা লজ্জা পেল। লাজুক এবার কিছুটা ঘোর লাগা কণ্ঠে বলল, লজ্জা পেলে আপনাকে আরও বেশি সুন্দর লাগে দিয়া ম্যাম। লাজুকের কথায় দিয়ার নাক যেন লজ্জা আরও লাল হয়ে যাচ্ছে, যা লাজুকের চোখে এড়ালো না। লাজুকের মুগ্ধতার দৃষ্টি নিয়ে দিয়ার লজ্জা মাখা মুখখানা পর্যবেক্ষণ করছে। দিয়া কোনো রকমে বলে ওঠে, আমাদের যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে দিয়া গটগট করে গাড়ির দিকে পা বাড়ালো। লাজুক হাসলো। সত্যি আজকে দিয়াকে সে লজ্জাকর পরিস্থিতিতে ফেলেই দিয়েছে। আরে সেলফি কুইন ম্যাম, আমার জন্য দাঁড়ান। আমার তো আপনার মতো গাড়ি নেই। আপনার গাড়ি দিয়ে আমাকে অফিসে যেতে হবে। দিয়া পেছন ঘুরে বলল, তাড়াতাড়ি আসুন। লাজুক মুচকি হেসে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। জানি ফাংশনের দিনে কাজলকে অপদস্থ করার একটা বড় প্ল্যান করে ফেলেছে। জানির এরকম ভয়ঙ্কর প্ল্যানের কথা শুনে রুদ্রিকের বন্ধুরা সবাই অবাক হয়। ইথান উঠে দাঁড়িয়ে বলল, এসব আমি করতে পারবো না। শোভনও কিছুটা ভেবে বলল, হ্যাঁ, এটা করা অন্যায় হবে, আমরা এরকম করতে পারবো না। জানি কিছুটা নরম সুরে বলল, ওই মেয়েটির জন্য রুদ্রিক আমাকে অপমান করলো, আর তোরা তার বদলা নিতে আমাকে সাহায্য করবি না? পলক বলে উঠল, আমরা মেয়েদের সম্মান করি, তাই কাজলের সম্মানহানি হোক এমন কাজ আমরা কিছুতেই করব না। এই তোরা নাকি আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে একটু সাহায্য করবি না? জানির কথা তন্ময় উঠে দাঁড়িয়ে বলল, আমরা তোর ভালো বন্ধু বলেই তোকে এই খারাপ কাজে তোকে হেল্প করব না। আর তোকে বলে দিচ্ছি, এসব বাজে কাজ করার কথা তুইও বাদ দিয়ে দে। কথাটি বলে তন্ময়, শোভা, ইথান এবং পলক চলে যায়। জানি নিজের হাতে থাকা ফুলের বাক্সটা ছুঁড়ে ফেলল। আমাকে জ্ঞান দিতে এসেছে, দরকার নেই ওদের সাহায্যের। আমিও আমার প্ল্যানটা সাকসেসফুল করবই, কারো সাহায্য লাগবে না আমার। কথাটি বলে জ্যানি শয়তানি হাসিতে মেতে ওঠে। অন্যদিকে আমি পড়ার টেবিলে বসে পড়ার মনোযোগ দিতেই পারছি না। আমার মন শুধু কেমন ছোট সাহেব করছে। ওনার প্রত্যেকটা কথা আমাকে শুধু ভাবাচ্ছে। ওনার ঠোঁটের আলতো স্পর্শে যেন আমার শরীরে আলাদা শিহরণ বয়ে গিয়েছিল। আচ্ছা, আমার কি হয়েছিল? আমি কেন ওনাকে বাধা দেইনি? তাহলে কি আমিও? না, এটা হতে পারে না। কিন্তু একটা কথা তো মানতে হবে,
আশ্রমের কথাটা জানার পর থেকে ওনার প্রতি আমার যেমন সম্মান বেড়ে গিয়েছে, তেমনি আমার মনে সৃষ্টি হয়েছে একরাশ ভালোবাসা। তখনই হুট করে ছুটকি হেসে বলল, আপাই দেখো, তোমার গোলাপের মতো গালগুলো কেমন লাল হয়ে গিয়েছে। আমি ছুটকির কথা শুনে তাড়াতাড়ি করে আয়নায় নিজেকে ভালো করে দেখলাম। আমার গাল সত্যি লাল হয়ে গেছে। তার মানে আই এম ব্লাশিং? ছোট সাহেবের কথা বললে আমি এত লজ্জা কেন পাচ্ছি? জানি না এর উত্তর। আমি হুট করে ছোট সাহেবকে এমন এক মেসেজ দিলাম, যার কারণে সঙ্গে সঙ্গে ছোট সাহেব আমাকে ফোন দিলেন। ছোট সাহেব, জানেন, ভালো লাগা থেকে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়। কথাটি আমি লিখে দ্রুততার সাথে ওনাকে মেসেজ করে পাঠিয়ে দিলাম। রাস্তা দিয়ে হেঁটে চলেছে রুদ্রিক। গায়ে তার ফরমাল সাদা শার্ট, গলা ঝুলে থাকা টাইয়ের নাটটা খুলে ফেলল। প্রচণ্ড গরম লাগছে। একটিবার মায়াকুঞ্জ বাড়িতে যেতে হবে। রুদ্রিকের এই গেট আপ চেঞ্জ করে নর্মাল ড্রেস আপ করতে হবে। রুদ্রিকের ভাবনার মাঝে তার ফোনের মেসেজ টোন বেজে উঠল। কাজলের মেসেজ পেয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল রুদ্রিক। ভালো লাগা থেকে ভালোবাসার অধ্যায় শুরু। কিভাবে? কথাটা আনমনে বের করলো রুদ্রিক। না, কাজলের থেকে জানতে হবে। কথাটি ভেবে রুদ্রিক রাস্তার এক কিনারে গিয়ে নিজের ফোনটা বের করে কাজলের নাম্বারে ফোন করলো। আমার মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট সাহেব আমাকে ফোন দিলেন। ওনার নাম্বার দেখে আমার নিজের অজান্তেই মুখে হাসি ফুটল। ছুটি একবার আমার দিকে, আমার ফোনের দিকে তাকালো, আর একবার আমার দিকে। তারপর ব্রুকুসকে বলল, কি রে আপাই, তোকে কে এমন ফোন দিল যে তোর মুখে হাসি ফুটে উঠল? ছোট সাহেবের ভাবনায় এতটাই মগ্ন ছুটকি যে এতক্ষণই রুমে ছিল তা আমি খেয়ালই করিনি। তাড়াতাড়ি আমি ছোট সাহেবের ফোন কেটে দিলাম। কাজল এইভাবে হুট করে কল কেটে দেওয়ায় রুদ্রিক কিছুটা রেগেই গেল। এই মেয়ের এত বড় সাহস, রাফসিন শেখ রুদ্রিকের ফোন কেটে দেয়। আমি ছুটকির দিকে তাকিয়ে বললাম, এই, তুই এখন নিজের রুমে যা, পড়া নেই তোর? ছুটকি আমার কথা শুনে মুখটা বেঁকিয়ে বইগুলো হাতে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আমার দিকে এমনভাবে তাকিয়েছিল মনে হয় যেন এক্ষুনি চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। ছুটকি বেরিয়ে যেতে আমি তাড়াতাড়ি করে দরজা আটকে ছোট সাহেবকে কল দিলাম। কাজলের কল পেতে রুদ্রিক কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কিছু একটা ভেবে ফোনটা রিসিভ করে কিছু বলতে যাবে তার আগেই কাজল বলল, ছোট সাহেব, আমি জানি আপনি আমাকে এখন বকা দিবেন, বলবেন তুই সামান্য ড্রাইভারের মেয়ে হয়ে রাফসিন শেখ রুদ্রিকের ফোন কেটে দিলি। এত বড় সাহস তোর! যদি এসব বলার মুড আপনার থেকেও থাকে, কিন্তু প্লিজ এখন এসব বকা শোনার মুড অন্তত আমার নেই। কাজলের কথা শুনে রুদ্রিক হাসল, যাকে বলে নিঃশব্দ হাসি। ফোনের ওপাশ থেকে কাজল রুদ্রিকের হাসির শব্দ পাচ্ছে। রুদ্রিকের আশেপাশে গাড়ি চলাচল করছে, কেননা রুদ্রিক রাস্তার মোড়ের কিনারে দাঁড়িয়ে কথা বলছে। গাড়ির শব্দ পেয়ে আমি বলে উঠলাম, আপনি কি রাস্তায় ছোট সাহেব? হ্যাঁ, রাস্তায় আছি। আপনার তো এখন ক্লাবে থাকার কথা। আসলে আমি কিছু কাজে গিয়েছিলাম। আর এটা বল, তুই হঠাৎই মেসেজ কেন দিলি? কথাটা ঘোরানোর জন্য বলল রুদ্রিক। আমি মুচকি হেসে বললাম, কেন, বুঝেননি আমার কথা? আপনার তো এতগুলো গার্লফ্রেন্ড, কিন্তু ভালোবাসা ঠিক কী দিয়ে শুরু হয় তাই জানেন না? কাজলের এমন প্রশ্নে রুদ্রিক কিছুটা ইতস্ত হয়ে পড়ল। আমি কিছুক্ষণ চুপ থেকে কিছুটা আবেগময় কণ্ঠে বললাম, ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি। কাউকে যদি আপনার ভালো লেগে যায়, তাহলে সেখান থেকে ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এইসব কথা আমার মাথায় ঠিক ঢুকবে না। এসব ভালোবাসার কথা আমাকে দিয়ে হবে না। কাজল হাসল। রুদ্রিকের কথা শুনে তার হাসিই পায়। বড্ড অবুঝ রুদ্রিক। কাজল খানিকটা জড়ানো কণ্ঠে বলল, ভালো লাগার ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকে ভালোবাসার নামক বিশাল সমুদ্রের সৃষ্টি হয়। কথাটি শুনে আপন মনে হাসল রুদ্রিক। সে অনেক কিছুই বুঝে, কিন্তু তা ঠিক প্রকাশ করতে চায় না। মনে হচ্ছে ভালোবাসা নিয়ে তুই পিএইচডি করে ফেলেছিস। কাউকে আগে ভালোবেসে ফেলেছিস নাকি? কথাটা শুনেই আমার বুকটা ধক করে ওঠে। অতীতে সে বিষাদময় স্মৃতি মনে পড়লো। আমার কান্না পাচ্ছে না, বরং অন্যরকম ভালো লাগছে। আমি হেসে বললাম, আমি তো একজনকে অনেক ভালোবাসতাম, বলতে গেলে এখনও ভাসি। কথাটি শুনে রুদ্রিকের মনে হয় জান যায় যায় অবস্থা। রুদ্রিক শুকনো ডোক গিলে বলল, কাজল, তুই সাদিকে ভালোবাসিস? দেখ, তুই কিন্তু সাদিকে ভালোবাসতে পারিস না। তুই সাদিকে কেন, তুই কাউকে ভালোবাসতে পারিস না, বুঝেছিস? আমি শুধু ভাবতে পারছি না এক সময় ওনার ফেসটা আমি ঠিক কীরকম ফানি হতে পারে। আমি শুধু বললাম, সত্যি ছোট সাহেব, আপনি মজাও বুঝতে পারেন না, রাখছি। কথাটি বলে আমি কট করে ফোনটা কেটে দিলাম। কাজলের কথায় রুদ্রিক বোধহয় স্বস্তিই পেল। এই মেয়েটা কারণে অকারণে তাকে ভয় দেখিয়ে দেয়, কিন্তু এই কথাটা ঠিক সে এই মুহূর্তে তাকে ভয় পেয়ে গিয়েছিল, যাকে বলে কাজলকে হারানোর ভয়। আচ্ছা, এমনটা কেন হয়? রুদ্রিক এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল। আজকে এমনিতে অনেক টায়ার্ড।
কালকে আবার ভার্সিটির ফাংশনের সব আয়োজন করতে হবে। কথাটি ভেবেই রুদ্রিক নিজের কাঁধের ব্যাগটা ঠিক করে হাঁটা শুরু করলো। এদিকে আমি ফোনটা রেখে হাসছি। সত্যি উনি অদ্ভুত। হাসতে হাসতে কখন যেন চোখ থেকে দুপোটা জল গড়িয়ে পড়ল। মানুষ যত চেষ্টা করুক না কেন, অতীতের বিষাদ মন স্মৃতি হুট করে বেশি উঠলে চোখ থেকে অনিচ্ছাকৃতভাবে কান্না আসবেই। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখেছি। এর থেকে যন্ত্রণাময় স্মৃতি আর একটাও হতে পারে বলে আমি মনে করি না। কিন্তু ছোট সাহেবের কথা মনে পড়তেই আমার মনে এক অন্যরকম শান্তি অনুভব হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কথাটা ভেবে আমি নিজের ফোনে ওনার ছবি বের করি। কালো শার্টে অ্যাটিটিউড স্টাইলে দাঁড়িয়ে আছেন, মুখে রয়েছে ওনার বাঁকা দাঁতের হাসি। আমি ছবিটা দেখে আনমনে বলে উঠলাম, আচ্ছা আমি কি আপনাকে ভালোবাসি? বলবো না। আগে আপনার মনে আমার জন্য যে সুপ্ত অনুভূতি রয়েছে তা আপনার মুখ দিয়ে স্বীকার করাবো। তখনই আমার মা এসে বললেন, কিরে কাজল, এত কি ভাবছিস? কখন থেকে খেতে ডাকছি তোকে, আয় খেতে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললাম, তেমন কিছু ভাবছিলাম না মা। মা আমার আরেকটু কাছে এসে বললেন, কয়েকদিন ধরেই তোকে খেয়াল করছি। তুই কী নিয়ে এত চিন্তা করিস কাজল? আমি আমতা আমতা করে বললাম, আমি আবার কী নিয়ে চিন্তা করব? মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই যতই লুকিয়ে রাখার চেষ্টা করিস না কেন, আমি তো তোর মা, আমি বুঝি তুই কিছু নিয়ে তো চিন্তা করছিস। আমি জানি না মা তোর মাথায় এখন কি ঘুরপাক খাচ্ছে, কিন্তু একটা কথাই বলবো, যা করবি ভেবে চিন্তে করবি। কিন্তু আরেকটা কথা, জীবনের সবসময় নিজের সকল কথা আবেগ আমার কাছে শেয়ার করবি। তোর মা অতটাও খারাপ নয় যে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে চলে যাবে। মায়ের কথা শুনে আমি শক্ত করে মাকে জড়িয়ে ধরলাম। মায়ের কাছ থেকে কখনোই কিছু লুকানো যায় না। ঈশানী শেখ ক্লান্ত হয়ে সোফায় মাথা এলিয়ে দিলেন। ঈশানী শেখকে দেখে একজন সার্ভেন্ট এসে গরম দোয়া ওঠা কফি নিয়ে আসে। ঈশানী শেখ কফির মুখ আফজাল শেখ নিজের বোনকে দেখে এগিয়ে এসে বললেন, তোর সাথে আমার কিছু কথা ছিল। ঈশানী শেখ কফির কাপে চুমুক দিয়ে বললেন, বলো কি বলবি? ব্যাংক থেকে প্রায় 10 লাখ টাকার মতো ক্যাশ তুলেছিস তুই, কী জন্য জানতে পারি? ঈশানী শেখ গম্ভীর কণ্ঠে বললেন, এই কোম্পানিতে আমারও শেয়ার আছে, তাই আমি চাইবো তুই আমাকে অন্তত ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবি না। আফজাল শেখ খানিকটা গলা খাঁকড়ি দিয়ে বললেন, আচ্ছা সেসব কথা বাদ দে, আমি যে জন্য তোর সাথে কথা বলতে এসেছি তা হলো রুদ্রিকের বিয়ের ব্যাপারে। ঈশানী শেখ ব্রুকুসকে বললেন, রুদ্রিক সবেমাত্র ভার্সিটিতে এক্ষুনি বিয়ের ব্যাপারটা বেশ তাড়াহুড়ো হয়ে যাবে না? আমি চাইছিলাম রুদ্রিককে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিতে, এতেই ভালো হবে। তাছাড়া এই বিয়ের মাধ্যমে যদি রুদ্রিকও আমার মধ্যে দূরত্ব কমে যায় তাতে ক্ষতি কী? সদর দরজার কাছে আসতে রুদ্রিকের কানে আফজাল শেখের কথাটা বেশি ওঠে। আমার লাইফ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার কিংবা চর্চা করার অধিকার আমি আপনাকে কবে দেওয়া শুরু করলাম তা তো আমার ঠিক মনে পড়ছে না। কথাটা বলে রুদ্রিক পকেটে হাত ঢুকিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ল। রুদ্রিককে দেখে আফজাল শেখ উঠে দাঁড়িয়ে বললেন, রুদ্রিক তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, কিন্তু একটা কথা তো মানবে, আমি তোমার জন্মদাত্রা পিতা। তোমার লাইফের কিছু সিদ্ধান্ত নেওয়ার রাইট আমারও আছে। রুদ্রিক হাসল, যাকে বলে বিদ্রুপের হাসি। অন্যদিকে আমি সুটকির পাশে বসে মাকে ডেকে বললাম, খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি খেতে দাও। মা রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে সাজিয়ে রেখে বাবাকে ডাক দিলেন। বাবা এসে খাবার টেবিলে বসে পড়লেন। বাবা শুধু বারবার খাবার নাড়ছেন, হয়তো কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে গিয়ে বলতে পারছেন না। বাবার অবস্থা বুঝতে পেরে আমি বললাম, কিছু বলবে বাবা? বাবা এবার গলাটা পরিষ্কার করে বললেন, আসলে তোমার বিয়ে নিয়ে কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু বাবা। আমার কথার মাঝে বাবা বললেন, আমি জানি তুমি কি বলবে, তুমি এখন রেডি নও, কিন্তু মা একটা ব্যাপার ভেবে দেখো, তোমার 3বার বিয়ে ভেঙেছে, পাড়া প্রতিবেশী নানান কথা রটাচ্ছে, এদের এছাড়া তো আর কোনো কাজ নেই, তাই না? তাই আমি চাইছিলাম খুব তাড়াতাড়ি তোমার সাথে যোগ্য এক পাত্রের সাথে বিয়ে দিয়ে দিতে। আমি মাথা নিচু করেই বলি, সত্যি বাবা, এখন এসবের জন্য আমি রেডি না। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার কি কাউকে পছন্দ মা? বাবার কথা শুনে আমার চোখের সামনে ছোট সাহেবের মুখখানা বেশি ওঠে। আমার কাউকে পছন্দ নয় বাবা, কিন্তু আমি এখন এইসবের বিষয় নিয়ে প্রস্তুত নই। আমি এখন পড়াশোনায় কিছুটা সিরিয়াস হতে চাই। কথাটা বলে আমি হাতটা ধুয়ে উঠে চলে গেলাম। এসব বিয়ের কথা শুনলে সত্যি বিরক্ত ছাড়া আর কিচ্ছু লাগে না। কাজল চলে যেতেই কাজলের মা কাজলের বাবার কাছে গিয়ে বললেন, কাজল যখন বলছে বাদ দাও না। কাজলের বাবা বললেন, আমি কাজলের বাবা, ওর খারাপ তো চাইবো না। যোগ্য পাত্রের সন্ধান পেয়েছি, আমাদের মেয়েকে ভালো রাখবে। এবার সে যোগ্য পাত্রের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে পাড়া প্রতিবেশীদের দেখিয়ে দিব। তাছাড়া সে পাত্রকে দেখলে তোমার মেয়ে মানা করতে পারবে না, বরং আরও খুশি হবে। কাজলের মা কিছুক্ষণ ভেবে বললেন,
তুমি আবার ওর কথা বলছো না তো? কাজলের বাবা রহস্যময়ী হাসি হাসলেন। অন্যদিকে হাসির মাঝে রুদ্রিক চোখমুখ শক্ত করে বলল, মিস্টার আফজাল শেখ, আমার জীবন থেকে অধিকার বোধ সেই 15 বছর আগেই হারিয়ে ফেলেছেন। আপনার মতো ঘৃণিত লোকের ছেলের পরিচয় নিয়ে আমাকে সমাজের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটাই সব থেকে বড় লজ্জাজনক ব্যাপার আমার কাছে। আপনার থেকে বোধহয় সব থেকে বেশি ঘৃণা আমি কাউকে করি না। হ্যাঁ, কাউকেই করি না। রুদ্রিক খানিকটা চিৎকারের সুরেই কথাগুলো বলছিল। রাগে তার নাক লাল হয়ে গিয়েছে। রুদ্রিকের চিৎকার শুনে জেসমিন শেখ, সিথি ও দিয়া নিচে নেমে আসে। আফজাল শেখ এবার চুপ থাকতে পারলেন না। তিনি বলে উঠলেন, আমাকে ঘৃণা ঠিক আছে, কিন্তু যার জন্য তুমি আমাকে ঘৃণা করো সে ঠিক কি কি করেছিল সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? রুদ্রিক বলে উঠল, আফজাল শেখ, মুখ সামলে কথা বলুন। আপনার কার সম্পর্কে কি বলছেন? আমি যা বলেছি তার সব কিছুই সত্যি। জানতে চাও সেসব সত্য? রুদ্রিক কড়া জবাব দিয়ে বলল, বলুন, আমিও শুনতে চাই আপনার সেই সত্য। বলার কি সাহস আছে আপনার? আফজাল শেখের কিছু বলতে যাবে তার আগে জেসমিন শেখ ওনার হাত ধরে কিছুটা আসতে বললেন, আপনি এসব কি বলছেন? আচ্ছা, ও না হয় অবুঝ, তাই বলে আপনি এসব কি শুরু করছেন? ঈশানী শেখ ভাবছেন এবার আর চুপ করে থাকা যাবে না, রুদ্রিককে থামাতে হবে, না হলে অনেক কিছুই হাতের বাহিরে চলে যাবে। কফির কাপ উপরে রেখে ঈশানী শেখ রুদ্রিকের হাত ধরে বলল, রুদ্রিক, আমার বাচ্চাটা, এইসব কথা এখন বাদ দাও। এইসব কথা বলে এখন কি লাভ বলো? কিন্তু পিপি, আগে ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতে বলো। উনি যে এত বড় বড় কথা বললেন তার কি উত্তর আছে ওনার কাছে? এইসব কথা অপ্রাসঙ্গিক। তোমাকে দেখে টায়ার্ড লাগছে রুদ্রিক, আপাতত তুমি নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঈশানী শেখের কথা শুনে রুদ্রিক দমে গিয়ে বলল, ঠিক আছে পিপি, আমি যাচ্ছি, কিন্তু ওনাকে এই কথাটা বলে দিও উনি যেন কখনো আমার লাইফে ইন্টারফেয়ার না করেন। কথাটা বলে রুদ্রিক ফ্রেশ হতে চলে গেল। রুদ্রিক চলে যেতে দিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। দিয়া সিথিও শুকনো ডোক গিলে দিয়ার কানে ফিস ফিস করে বলল, বাড়িতে প্রত্যেকটা দিন একটা না একটা ব্যাপার নিয়ে ড্যাড আর ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকবে। দিয়াও ফিস ফিস করে বলল, এসব বিষয়ে আমাদের আপাতত না ঢুকাই ভালো। আমি ভাই হেব্বি রিল্যাক্সে ঘরে গিয়ে টুক করে একটা সেলফি তুলে নিব। সিথি মুখ বেঁকায়। তখনই সিথির ফোন বেজে ওঠে। সাদির মেসেজ, কালকে যে নোটসগুলো কমপ্লিট করতে বলেছিলাম করেছ? না করলেও এক্ষুনি করে ফেলো, কোনো পাকিবাজি যেন না হয়। সিথি মেসেজটা পড়ে বিড়বিড় করে বলল, ভাইও ঠিকই বলেছ, আস্তে একটা পড়ুয়া, শুধু পড়ুয়া না, মাস্টার মশাইও। সারাদিন পড়ার পড়া, আমাকে এখন পড়া অত্যাচার সহ্য করতে হবে। দূর। দিয়া ব্রুকুসকে বলল, কি এত বিড়বিড় করছিস বলতো? সিথি বিরক্তি সুরে বলল, কিচ্ছু না। কথাটা বলেই সিথি উপরে চলে গেল। ঘরে ঢুকে আমার কেন যেন একটিবার ইচ্ছে হলো ছোট সাহেবকে কল করতে। কি মনে করে যেন আমি ওনার নাম্বারে ফোন দিলাম, কিন্তু হুট করে আমার ফোনটা পড়ে গেল। যা বাবা, ফোনটার অবস্থা তো খারাপ। বারবার কাজলকে নিতিয়া ফোন করে যাচ্ছে, কিন্তু ফোন ধরছে না। নিতিয়া হতাশার সুরে বলল, কাজল ফোন ধরছে না, কি হবে এখন? আমরা যে পরশু আসছি তাও কি কিভাবে জানাবো ভাইয়া? নিতিয়ার কথা শুনে কেউ মুচকি হেসে বলল, ভালো হয়েছে কাজল ধরেনি। পরশুদিন আমরা যখন কাজলের সামনে উপস্থিত হব তখন কাজল শুধু হা হয়ে থাকবে। নিতিয়া তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, এমনভাবে উপস্থিত হব কাজল ভাবতেও পারবে না। রুদ্রিক নিজের রুমে কিছু ফাইল চেক করছে, তখনই কেউ তাকে ফোন করে। রুদ্রিক ফোন তুলে বলল, ইয়েস স্যার। রুদ্রিক হেসে বলল, জি স্যার, ডোন্ট ওয়ারি, আমি সব পেপারস রেডি করে ফেলব। সিথি রুদ্রিকের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। রুদ্রিকের কথা কানে বাজতেই সিথি সেখানে দাঁড়িয়ে যায়। সিথি আপন মনে বলতে থাকে, ভাইয়া ঠিক কাকে স্যার বলল, আর কি এমন ফাইল চেক করছে? না, ব্যাপারটা কাজলের সাথে শেয়ার করতে হবে। আজকে আমি খুব তাড়াতাড়ি ভার্সিটি চলে এসেছি। সকাল 8টা বাজে। লাইব্রেরি পুরো ফাঁকা। আমি প্রথমে লাইব্রেরিতে ঢুকেই কিছু বই কালেক্ট করতে এসেছিলাম। বরাবরের মতো এবারও বইগুলো সব থেকে উপরে থাকে। ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। আল্লাহর নাম পড়ে তাড়াতাড়ি একটা চেয়ার নিয়ে উঠে দাঁড়ালাম। আগের মতো পরিস্থিতিতে যেন পড়তে না হয়, কিন্তু ভাগ্যের পরিহাসে আবারও পা পিছলে পড়ে যেতে নিলে খপ করে নিজের চোখ জোড়া বন্ধ করলাম। এবার কোমর নিশ্চিত যাবে, কিন্তু পড়লাম না। আমি চোখ খুলে তাকিয়ে দেখি ছোট সাহেব আমার কোমর চেপে ধরে আছেন। আমি যেন কিছু বলার শক্তি হারিয়ে ফেললাম। মুহূর্তেই উনি আমাকে কোলে নিয়ে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে গোধূলি বেলার স্মৃতি, লিখেছেন জান্নাতুল ফেরদাউস রিমি। তো অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।